অপমান করে, অনেক বাজে কথা বলে যে আমি নাকি অন্যদিকে রিলেশন আছে। এটা একদম মিথ্যা কথা ভাইয়া। উনি আমার এই কথাগুলো বলাতে আমি অনেক কান্না করছি ওনার সামনে যে ভাইয়া আমি জীবনে সবকিছু বিশ্বাস করতে মানতে পারবো, কিন্তু আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। আমি যদি বলি আমি সেটা স্বীকার করবো যে আমি এই কথাটা মিথ্যা বলছি, কিন্তু আমি যেটা বলি নাই সেটা যে আমার যে জন্মদাতা পিতা বলে আমি সেটাও মানবো না। আমি ওনাকে এইভাবে কথা বলি। প্রথমে আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মারিয়া আক্তার বৃষ্টি। মারিয়া আক্তার বৃষ্টি, মানে ডাক নাম হচ্ছে বৃষ্টি? বৃষ্টি, সবাই বৃষ্টি নামেই চেনে। জি। ঠিক আছে, কিছু বেসিক প্রশ্ন আছে। রাইট নাও আপনার বয়স কত? 20 বছর। 20 বছর। থাকছেন কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আর জন্ম জেলা, মানে যে জেলায় জন্মগ্রহণ করেন? ঢাকা যাত্রাবাড়িতে জন্মগ্রহণ করে এখন নারায়ণগঞ্জে থাকছেন। ফাইন, আপনি শুরু করুন আপনার যেখান থেকে মনে পড়ে এই শৈশব থেকে, যেখান থেকে আপনি বলতে চান। আমি আমার মার ছোটবেলা থেকে বলতে চাই। জি প্লিজ। আর ছোটবেলার পর থেকে যখন আমার নানা মারা যায়, তখন আমার মা অনেক ছোট, বাবা মা ঠিক মতো চেয়ে না, হামাগুড়ি দেয়। আচ্ছা। তখন আমার নানা মারা যায়। তো নানা মারা যাওয়ার পরে মা সবার ছোট, আমার মারা 5 বোন 1 ভাই। আচ্ছা। 5 বোন 1 ভাই। আমার বড় খালার বিয়ে হয়ে যাওয়ার পর সে ঢাকায় থাকে, মেজো খালা ঢাকায় চাকরি করে গার্মেন্টসে। আচ্ছা। আর এর মধ্যে আমার মাকে স্কুলে ভর্তি করানোর পরে আমার মামাকে বিয়ে করানো হয়। বিয়ে করানোর পরে মামি প্রথম খুব ভালো ছিল, মাকে খুব পছন্দ করতো, দেখাশোনা করতো। এর মধ্যে আমার মামা, মানে আমার একটা বড় মামা তো ভাই হয়, ভাই হওয়ার পরে আমার মামা বাহিরে চলে যায়। বাহিরে চলে যাওয়ার পরে ওখানে 12 বছর থাকে, 1 বছর 1 নাগা। তো আমার মার সেই 1 বছর পরে আমার মা যখন ক্লাস 2 তে উঠে, তখন আমার মামি এটা বাসায় চিল্লাচিল্লি করে যে আমার মাকে পড়াতে পারবে না। তো এরকম তখন আমার বড় মা চলে আসে। বড় মা চলে আসার পরে অনেক ঝগড়াঝাটি হয়। বড় মা মানে হচ্ছে আপনার বড় খালা? জি। ওকে। চলে আসার পরে অনেক ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে তখন আমার মা মোটামুটি একটু বড় হয়েছে, মানে আমার আম্মুর লেখাপড়া অনেক গ্যাপ দিয়ে হয়েছে। তো তোমাকে আমার মাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ঢাকায় যখন যাত্রাবাড়িতে চলে আসে, তো আমার মাকে তারা পালতো। তারপর এর মধ্যে আমার আবার মেঝুমার বিয়ে ঠিক হয়ে যায় এক বরিশালের এক খালুর সাথে। মেজো খালা যেখানে চাকরিটা করতো সেখানে সে চাকরিটা ছেড়ে দেয়। বিয়ে হয়ে যাওয়াতে সেই চাকরিটা আমার মাকে দিয়ে দেয়, যে আমার বোন হেল্পারি করবে, কেন এখনো মেশিন চার্জ শিখে নেই। গার্মেন্টসে? গার্মেন্টসে। কত বছর বয়স তখন আপনার মা? তখন আমার মার বয়স 9 বছর কি 10 বছর মতো। ওকে। কয় বোন ছিল আপনার মারা? 5 বোন। 5 বোন। বাকি 4 জনের সবার বিয়ে হয়েছে? 4 জনের সবার বিয়ে হয়ে গেছে। তারপরে ওইখানে থাকে আমার মেজো খালারও কিছুদিন পরে একটা ছেলে হয়। এর মধ্যে আমার আম্মুর একজনের সাথে রিলেশন হয়। রিলেশন হয় বলতে সে যার সাথে রিলেশন হয় সে আমার মাকে পছন্দ করে, একই গার্মেন্টসে কাজ করে, সে থাকে লাইন সুপারভাইজার যাকে বলা হয়, উনি। তো একদিন বিয়ের দিন ধার্য করা হলো, বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে মাকে আলাদা বাসার দিন করে দিল। বিয়ে দিয়ে দেওয়া হলো? কত বছর বয়সে? তখন বয়স প্রায় 15-16 একটু বেশি। 15-16 বছর। আর যে ভদ্রলোক বিয়ে করলেন ওনার বয়স তখন কত ছিল? ওনার বয়স কত হবে, বিয়ের বয়সই হবে। আচ্ছা, ঠিক আছে, মানে খুব বেশি ডিফারেন্স ছিল না। ওকে। তখন এরকম হলো, তখন তাদের আলাদা বাসা করে দেওয়া হলো। খালারা একটা আলাদা বাসা করে দিল, যে যেখানে যে ওরা থাকতে পারবে আলাদা। 1995 সালে জুন মাসের 6 তারিখে সন্ধ্যাবেলা আমি জন্ম হলাম। আমি জন্ম হওয়ার সময় বাবা বাসায় ছিল না, বাবা অফিসে ছিল। যে বাবার যে ওইখানকার মালিকের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা আমাদের কখনো বলে নাই। উনি চাকরিটা ছেড়ে দিয়ে আসে। সে অফিস টাইমে বাসায় আসে, যে টাইমে ছুটি হতো সেই টাইমে সে বাসায় আসতো। এর মধ্যে আমি বড় হয়ে যাই। তখন থেকে মা খালাদের কাছে জিনিসটা শেয়ার করলো, তখন খালারা আমাদেরকে হেল্প করা শুরু করলো। আচ্ছা। হেল্প করা শুরু করলো, আমাকে আমার বড় মা রাখতেছে, আমার মেজো খালা নিয়ে যেতেছে, এরকম করে ওনারা পালতেছে। পালার মধ্যে আমি বড় হয়ে যাই। আমার প্রথম জন্মদিন করা হয়। তো এক সময় দেখে যে বাবা মা আবার আমার জন্মদিনের পরের দিন 7 তারিখ হয় জুন মাসের, তখন গার্মেন্টসে সকালবেলা যায়। সকালবেলা যেই বলে যে ওর আব্বু তো এখান থেকে চাকরি ছাড়ছে কিনা আমি সঠিক জানি না, তো প্রতিদিনই তো এই সময় বের হয়, অফিসে কি আসে না। তখন উনি বলে তুমি তো আরো 6 বছর আগেই চাকরি ছেড়ে দিছে। এর মধ্যে আমার মা আবার কনসেপ্ট হয়ে যায়। মানে এটা আমার কাছে খুব কন্ট্রাডিক্টরি লাগছে। সেটা হচ্ছে যে 6টা বছর তিনি কোনো কিছু দেন না ফ্যামিলিতে, তাহলে এই 6টা বছর সে আপনার ফ্যামিলিকে কি বোঝাতো? টাকা না দিলে তো বোঝাই যায় যে সে তার কোনো কাজকর্ম নেই, জব নেই। না, সে তো অফিসিয়াল ভাবে যাইতো। ওনার শুধু বলতো আইসা রাত্রে আইসা এমন একটা ভাব নিত যে অফিসে অনেক সমস্যা। মাঝে মধ্যে বলতো ওই অফিসের মালিক অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করছে, নানান বাহানা দিত। 6 বছর একটানা বাহানা কিভাবে সম্ভব? আমার মা খুব সহ্য করছে। আমার মা তখন অনেক ছিল, মানে যা বলতো সরল ছিল, যা বলতো তাই বিশ্বাস করতো। নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান লাইফ, একটা কথাই আছে। বলুন তারপর।
এরকম মা যখন চাকরিতে লাগলো, যখন 1 মাস হয়ে আসলো, মা বাসায় অনেক ঝগড়া করতেছে যে তুমি 6টা বছর আমাকে মিথ্যে কথা রাখছো, আমি খুব বিশ্বাস করছি তোমাকে। মা অনেক ঝগড়াঝাটি করার পরে বাবা হঠাৎ করে রেডি হয়ে বাসা থেকে চলে যায়। আচ্ছা। মা চিল্লাচিল্লি করে যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ধোকা দিছো, এরকম কিছু বলে যে মেয়েটা বড় হইতেছে, এর মধ্যে সে আরেকবার কনসিভ হয়ে গেছে। তখন আবার বাবা চলে যায়। তো অনেকদিন হয়ে 2-3 দিনের বেশি হয়ে যায়। তখন মা বড় মাকে বলে যে তুমি আপনার কাছে তো বৃষ্টি রাখা, আমার নাম তো বৃষ্টি রাখা হয়, তখন বলে বৃষ্টি আব্বু তো বিয়ের আগে আপনাকে ঠিকানা দিছে, তো ঠিকানাটা আমাকে বলেন। ঠিকানাটা বলেন। তো বড় মা ঠিকানাটা একটা কাগজে লিখে দিছিল, সেটা হারিয়ে ফেলে। তখন সে বাবা আসে, যখন আমার ছোট বোন মানে দুনিয়াতে আসারও 3-4 মাস আগে আমার বাবা আবার ফিরে আসে। বলে যে আমি আমার বন্ধুর সাথে দূরে বেড়াতে গেছিলাম, অনেক দূরে বেড়াতে গেছি, তো ওইখানে ফোনের কোনো যোগাযোগ নাই, তোমার কাছে মোবাইল নেই, জন্য যোগাযোগ করতে পারি না। আমি যতটুকু বুঝতে পারছি যে আপনার মাকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া, কোনো কিছু না জেনে শুনে, তা আপনার খালারা মনে করেছে যাই হোক একটা বোঝা আছে, যত দ্রুত পারি বিদায় করি। এটাই। আর বিয়ে দেওয়ার পরে একটা রেসপন্সিবিলিটি কাজ করেছে, বেশি খোঁজ খবর করে যদি কিছু করতে সাপ বের হয়ে যায়, সেটা তো রেসপন্সিবিলিটি আমাদের কাঁধে আসবে। সুতরাং এটা এত তাড়াহুড়ো করার বা নাচানাচি করার দরকার নেই, একদিন চলে আসবে। ওকে ফাইন। তারপর আমার ছোট বোন যেদিন জন্ম হওয়ার দিন চলে আসে, যেদিন সে হবে 8 নভেম্বরের 8 তারিখে সে জন্ম হয়, তখন আমার আম্মুর অবস্থা অনেক খারাপ থাকে। তখন আমার বাড়ি এলি আমার আম্মুকে ডাকায় নিয়ে আসে যে আপনার বোনের অবস্থা অনেক খারাপ, তাকে হাসপাতাল নিতে হবে। এসে দেখা যায় আমার আম্মু 2 দিনের না খাওয়া ছিল, ঘরে চাল ছিল না। আমি বাড়িয়ালির ঘরে আমাকে নিয়ে যেত, ওনারা যা খাওয়াতো তাই খেতাম। সে বাবা এসে অনেক প্রবলেম দেখায় যে আমি ওইখানে কাজ করে আসছি, আমার অনেক আছে, আমি ভালো চাকরি খুঁজবো। আমার বাবা সবসময় একটা স্বপ্ন ছিল, সে 1 লক্ষ টাকা বেতনে চাকরি করবে বাংলাদেশে। 1 লক্ষ বা 50-80 হাজার টাকা এরকম বেতন তার যেই দিন চলে যায় সেই মাসে দেওয়া হয় না, সেটা সে বুঝতে চায় না। যে মানুষ তো আস্তে আস্তে উপরের দিকে উঠতে চায়, তখন বাবার কথা হলো 1 লাভে সে গাছে উঠে যাবে। তো এর মধ্যে একটা কথা বলি না যে আমার ছোট বোন যখন 6-7 মাস হয়ে যায়, তখন আমার আম্মু আবার চাকরি থেকে ছুটি নিয়ে আসে যে আমার বেবিটা হলে আমি আবার আসবো। এটা বলা হয়নি। তখন বাবা আবার যায়, আবার আসে। একদিন মা তার পিছু নেয়, তখন দেখে আমার বাবা অনেকখানি দূরে চলে যায়, অনেকখানি দূরে, মানে রিক্সা দিয়ে গেলেও 10-15 মিনিটের বেশি সময় লাগবে। ওইখানে যে একটা চায়ের দোকানে বসে থাকে বা একটা বিল্ডিং এর কাজ চলতেছে, ওখানে দাঁড়ায় থাকে। লাঞ্চ টাইম হলে যে কোনো একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করে মাটি বুটি আবার গোছায় টোছায় আবার ঘোরাঘুরি করে চলে আসে। এটাই ক্যাফ। এটা দেখার পরে মা কি করলো, বড় মার বাসায় গেল। বড় মা তখন বাসায় ছিল না, সে এক জায়গায় গেছিল, চাবি ওনার কাছে দিয়ে যায় কোথাও গেলে। সে তার একটা মিরসিপ থাকে, মানে কাঠের যে ডুলির মতো, ওইটাকে পুরো নাড়ে, যে ঠিকানা যেহেতু বলছে লিখে দিছে এখানেই কোথাও থাকবে। ওইগুলা খোঁজার পরে একটা বাটির নিচে পায়, যেমন বড় মা একটা বাটির উপরে, বাটির নিচে ওই কাগজটা রেখে দিছে, সেটা সে খুঁজে পায়নি। সেটার মধ্যে পায় সেই পুরান ঢাকার ঠিকানা, ক্যান্টনমেন্টের এখানে শাওরা বাজারে লিচু বাগান, এখানকার ঠিকানা পায়। তো মা বন্যাকে নিয়ে যায়, আমাকেও নিয়ে যায়। ঠিকানা পাওয়ার সাথে সাথে আমার মেজো খালার কাছে যায়, ওনাকে বলে সব কাহিনী। বলার পরে কিছু টাকা ধার করে বোনের কাছে নিয়ে ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি প্রথম আমার দাদা বাড়িতে যাইতেছি। এখানে যাই দেখি আমার বড় চাচার 5 ছেলে মেয়ে। আমার দাদা নাই, দাদু আছে। আমার বড় আব্বু বাসের কন্ট্রাক্টরি কাজ করে, আমার চাচি আম্মা অন্য জায়গায় কাজ করে। বাসায় 2-3টা ভাড়াটিয়া আছে আর একটা বাসা। তো মা ওই ঠিকানা মতন যায়, ওই বাড়িতেই ঢোকার পরে জিজ্ঞেস করে, আমার বাবার নামটা আমি এখনো বলি না, বাবার নাম হচ্ছে আজহারুল ইসলাম মানিক। বলতে এটা কি মানিক ভাইয়ের বাসা? আমার বাবার নাম জহুরুল হক যুগল। আমাদের নেম প্লেটে বাইরে একটা নেম প্লেট ছিল, ওইখানে দেখে আমার বাবার মা ঢুকছে। ঢোকার পর প্রথমে গেট নক করার পরে আমার দাদু দরজা খুলছে। দাদু দরজা খুলে বলতেছে, কে তুমি? বলতেছে, আমি মানিকের স্ত্রী। পরে আমার দাদু দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ছে। বসে পড়ার বলতেছে, তুমি মানিকের স্ত্রী? কে বললো তোমাকে? মা বলতেছে, কে বলবে, আমি নিজেই তো। এই যে ওনার 2টা বাচ্চা, 2টা মেয়ে, বৃষ্টি বন্যা। আপনার তখন বয়স কত? আমার তখন বয়স প্রায় 8 বছর 9 বছর। আপনার মনে আছে সেই স্মৃতি? আমার মনে আছে। ওকে, তারপর? আমার দাদু দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ছে। বসে পড়ার পরে মা তাকে ধরে উঠাইছে, বন্যাকে আমার কোলে দিয়ে ওনাকে ধরে উঠাই বসাইছে, সালাম করলো। পরে আমার দাদু খুব সহজে আমার মাকে মেনে নিছে, কারণ আমার দাদু সেটা কখনো বলে নাই যে তার ছেলে নাম্বার 1 একটা মিথ্যাবাদী, সেটা মানে। এবং এর আগে আপনাদের সম্পর্কে কিছুই বলেনি? না, সে জানে নাই বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কিছুই জানে নাই। তখন দাদু বলতেছে যে তুমি এখানেই থাকো, ও তুমি যদি সত্যি মানিকের ওয়াইফ হয়ে থাকো, যেহেতু আমার কাছে কোনো প্রুফ ছিল না আমরা 2জন ছাড়া, তাহলে তুমি যদি এখানেই থাকো, ও যদি তোমাকে ওখানে খুঁজে না পায়, ও তো 1-2 দিন পর পর এখানে আসে,
আসার পরেই তাহলে দেখতে পারবো। তো আমার দাদু আমার মাকে খুব যত্ন করে, কোনো খারাপ বিহেভ করে না, যেমন ছেলে করছে সত্য মিথ্যা পরে যাচাই হবে। মা ওখানে যে খাওয়া দাওয়া করে, ফ্রেশ হয়ে ঘরের কাজ টাজ করে। দাদু আমাকে খুব আদর করে, বন্যাকে করে, আমার চাচিদের সাথে সবার সাথে পরিচিত হলো। আমি আমার 9 বছর পরে আমি আমার চাচাতো ভাই বোনদের দেখলাম। আচ্ছা। তো 2 দিন হয়ে যায়, 3 দিন আমার বাবা আসছে। বাবা এসে যখন গেট নক করে, আইসে আমার দাদুকে সবসময় আম্মা বলে একটা ডাক দিত। ডাক শুনলে আমার দাদু বলতো যে আমার ছোট ছেলে আসছে। তো যখন ডাক দিচ্ছে তখন আমার দাদু বলতেছে, তুমি ওই রুমে যায় দাঁড়াও, মানিক আসছে, আমি দরজা খুলি, দেখি ও কি বলে, ওরে আমি জিজ্ঞেস করবো আগে। তো খোলার পরে করে বাবা ধরে ঘরে আসে, জুতো টুতো খুলে আইসা দাঁড়ায়। তো আমাকে আর আটকে রাখতে পারে না, আমি বাবারে দেখে একটা দৌড় বাবা বলে। আইসা বাবার যখন ধরছি, বাবা আমারে মানে জাবরায় ধইরা দাদুর দিকে তাকায়া, মানে আর কিছু বলতেছে না। তখন দাদু তার দিকে তাকায় আছে। তখন দাদু তখন একদম শিওর হয়ে গেল যে হ্যাঁ, ওর মেয়ে না হলো তো আর ওরে ধরতো না, বাবা বলে ওরেও ডাকতো না। বড়রা মিথ্যা বলতে পারে, ছোটরা বলবে না। তো বাবা বললাম, বাবা কোলে নিল, কোলে নিয়ে বসাইলো। বসানোর পরে বললো, তোমরা এখানে কার সাথে আসছো? আমি বললি যে আমার আম্মু নিয়ে আসছে। পরে দাদু আব্বুকে একটা চড় মারে যে বিয়ে করছোস, যেভাবেই করছোস, তুই তো বিয়ে করছোস, তোর বউ নিয়ে বাসায় আসা উচিত ছিল, যেরকমই হোক। এই 9টা বছরের মতো আরেকটা নাতনি হয়ে গেছে এতদিন পরে, তাও তোর মুখে কোনোদিন শুনি নাই। তুই আসলে বলতি অফিসের কাজে ধরে ঢাকায় যেতে হয়, ওইখানে যেতে হয়, এই জন্য এতদিন পর পর আসোস। আমি মানতাম, কারণ আমার দাদু কখনো বাবার কাছে হাত খরচে টাকা চাইতো না। টুকটাক সে চলতে পারতো দেখে ছেলেকে কখনো চাপ দিত না। তো বলার পরে বাবা সব বলে যে আমি এইভাবে বিয়ে করছি। তখন মার সাথে আবার ওইখানে বাবার কথা কাটাকাটি হয়েছে যে তুমি ফ্যামিলির কেন জানাও নাই কেন? তখন বলে আমি জানাবো না, মা যদি মেনে নেয়। তখন আমার দাদু বলে যে আমার বড় ছেলে এইভাবেই বিয়ে করছে, আমি সেটা যদি মেনে নিতে পারি, আমি ছোটটা পারবো না? আচ্ছা, আমার একটু জানার জন্য, আপনার দাদুর বাড়িটা কোথায় ছিল? গুলশান 1 নম্বর। গুলশান 1 নম্বর, ঢাকার গুলশান 1 নম্বরে? হ্যাঁ। ওকে, এটা কত সালের গল্প বলছেন আপনি? 2005-এর। 2005 সালে? হ্যাঁ, আজ থেকে 10 বছর আগের গল্প। ভেরি ইন্টারেস্টিং, প্রিয় শ্রোতা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার বাবার লেখাপড়ার অবস্থা কি ছিল? বাবা আই পাস ছিল, ইন্টারমিডিয়েট পাস ছিল। এবং ওনাদের ফ্যামিলি কন্ডিশন কেমন ছিল, আর্থিক অবস্থা কেমন ছিল? গুলশান 1-এ তাদের নিজস্ব মানে জায়গা, বাড়ি? তখন ওইখানে কিন্তু এত উন্নত ছিল না। ঠিক আছে, সেটা ঢাকার মধ্যে তো। হ্যাঁ। ওকে, হ্যাঁ বলুন একটু, আর্থিক অবস্থা কি ছিল? আর্থিক অবস্থা ছিল, বাবা কাজ করতো না, সেটা তো দাদু জানে না। ওই ঘর ভাড়া, বাসা ভাড়া পেতো আমার দাদু 5,000 টাকার মতন, সেটা দিয়ে কারেন্ট বিল দিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা। আর আমার বড় চাচা কিছু হেল্প করতো, যদি উনি বাসের কন্ট্রাক্টারি করতো, ওইভাবে চলতো, মানে খেয়ে পড়ে সব ভালো আছে। গুলশান 1-এর কোন জায়গাটায় ছিল? লিচু বাগান ছিল, বস্তি ছিল না। তাহলে শাওরা বাজার তো নাম শুনছেন নর্দার পরে? ওই শাওরা বাজারে ছিল ওই লিচু বাগান। লিচু বাগানে? হ্যাঁ, এখানে যেটা গুলশান কলেজ হয়েছে সেই জায়গাটা, সেই স্থানটাই, ওই সেই স্থানেই গুলশান কলেজ হয়েছে। ওকে, আমরা স্টোরি ধীরে ধীরে রিভিল করবো, প্রিয় শ্রোতা। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আজকে সবাইকে বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং ভেরি 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 ইম্পর্টেন্ট একটা স্টোরি, এবং অনেক বড় একটা লেসন আছে আজকের এই স্টোরি থেকে। তারপরে এরকম চলতেছে, তো আব্বু আবার বলতেছে আমি একটা চাকরি পাইছি, এবার কনফার্ম, এবার কোনো মিথ্যা কথা না। তো দাদু বলল যে তুমি মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো, তুমি জানো আর উপরে আল্লাহ জানে। তো ওইখানে আমাদের এখানে কালাচাঁদপুর একটা প্রাইমারি স্কুল আছে, ওইখানে আমাকে ভর্তি করা দেওয়া হলো ক্লাস 3-তে, কারণ আমার বয়স অনুযায়ী আমাকে ওইখানকার স্যাররা বলতেছে ওকে যদি একটু ভালোভাবে পড়ান ওইখানেই পারবে, ওকে 3-তে ভর্তি করে দেয়, ডিরেক্ট ক্লাস 3-তে। হ্যাঁ। ওকে। তো আব্বু আবার 1 মাস হয়ে যায়, দাদু বলে কি রে তুই নাকি চাকরি করলি, কেউ বেতন কই? বলে মা চাকরিটা পছন্দ হয় নাই তো, তাই 15 দিন হয়েছে ছেড়ে দিছি। তো দাদু অনেক রাগারাগি করলো যে এখন তো আমি তোর কাছে কখনো চালানাও চাইনি যে আমাকে হাত খরচের টাকা দে বা কোনো কিছু কর, তোর 2টা মেয়ে আছে, ওদের তো একটা ভবিষ্যৎ আছে। তো মা দাদুর সাথে কথাবার্তা বললে যে আম্মা দেখেন এইভাবে তো চলে না, আমার মেয়ের বই খাতার খরচ আপনি কোথা থেকে দিবেন, আর আপনি যদি একটা দিতে যান 1 মাসে কারেন্ট বিল বন্ধ করলে ওদের পড়ালেখা একটু চলে, তো এইভাবে তো চলে না। তো মা গার্মেন্টসে কাজে লাগলো। এর মধ্যে দাদু একটু অসুস্থ হয়ে যাওয়ার পরে বাড়ির দায়িত্ব বাবাকে বললো যে তুমি কারেন্ট বিল আর গ্যাস বিল দিবা, মানে 3টা রুম ছিল, তখন 4টা ছিল, একটা মাকে দিয়ে দিল, আর 3টা ছিল, এই 3টা রুমের ভাড়া দিয়ে গ্যাস বিল আর কারেন্ট বিল দেওয়া হবে। তো প্রতি মাসে ভাড়া উঠায় বাবা নিয়ে যেত। মা এদিক দিয়ে গার্মেন্টসে কাজ করতেছে, আমার চাচিও করতেছে, চাচি করতেছে অন্য একটা কোম্পানি, কিসে করতেছে সেটা কখনো জানি নাই, কখনো বলে নাই। তো যখনই বাবা কারেন্ট বিল আর বিদ্যুৎ বিল দিতে, গ্যাস বিল দিতে যেত, তখন তো ঠিকই যাইতো টাকা নিয়ে, সেদিন বলতো হ্যাঁ বিল দিয়ে আসছি, সে পরের দিন দেখতাম সে অনেক বাজার করতেছে। আচ্ছা। ওই টাকাটা দিয়ে অনেক বাজার করে, এইটা কিনে সেটা কিনে, মানে বিদ্যুৎ বিল টিদ্যুৎ বিল এগুলো সবকিছু মেরে দিয়ে বাজার করতেছে। ওকে।
তো মা বলে না, দাদু বলতেছে যে বিদ্যুৎ বিল নিয়ে তো আর ফাইজলামি করা জিনিস না, করবেও না, সেটার উপরে তার বিশ্বাস আছে যে এটা ও জিতে জানে, বিল যদি বেশি হয়ে যায়, টাকা বেশি জমে যায়, ওনারা আসলে লাইন কেটে দিবে, এটা ও করবে না। আর নিশ্চিন্ত মনে বিশ্বাস করছে ওনাকে। প্রায় এরকম প্রায় বছর খানিক হয়ে যায়। এর মধ্যে বাড়ির মধ্যে একদিন নোটিশ আসে, বিল বেশি হয়ে গেলে তো নোটিশ পাঠায় আগে, নোটিশটা বাবার হাতেই পড়ে। দাদু জিজ্ঞেস করে কিসের কাগজ আসছে, বাবা বলল যে ওইখান থেকে সবাইকে নিয়ে গবেষণা করবে, দাদুকে যা বুঝাইছে। তো দাদু এটা নিয়ে জানেন, একবার নোটিশ আসছে, তারা কিছুই করে নাই। তারপরে প্রায় বছর খানিক হয়ে যাওয়ার পরে ওনারা আসার পরে বিলটা একদিন কেটে দিয়ে যায়, বিদ্যুৎটা কেটে দিয়ে যায়। তখন আমার দাদু বাসায় ছিল না, দোকানে গেছিল। আয়সা দেখে বলতেছে কি কারেন্ট কখন চলে গেছে, আসবে না। তখন পাশের বাড়ির লোকেরা বলতেছে অফিস থেকে অনেকগুলো লোক আসছিল, আপনাদের এখান থেকে লাইন ছুটাই দিয়ে গেছে। তো দাদু হতাশ হয়ে গেছে যে প্রত্যেক মাসে লাইন বিল ক্লিয়ার করতেছি, তাইলে বিল কারেন্ট কেটে দিয়ে যাবে কেন? তো দাদু এটা বলাতে পরে চাচি বলতেছে যে দেখেন গিয়ে আপনার ছেলে কি করছে। চাচি তখন আমার বাবাকে কখনোই পছন্দ করতো না, তার মিথ্যা কথার কারণে। আব্বু আসছে, আসার পর আব্বুর সাথে দাদু অনেক রাগ হয় যে ওরা পড়াশোনা করবে কারেন্ট ছাড়া, তখন গরমের দিন থাকে, প্রচুর গরম পড়ে। তখন বাবা কি করে, একটা ভুল করে ফেলে কি, সে তার মানি ব্যাগ থেকে একটা কাগজ বের করতে যায়, বিলের সমস্ত কাগজ চলে আসে। তার মানি ব্যাগ এতখানি উঁচা থাকে, ফোলা থাকে, কাগজ জমতে জমতে। তখন দাদু দেখে যে জানুয়ারি ফেব্রুয়ারি মানে পুরাটা 2-3 বছরের কাগজই ওনার এটার মধ্যে, বিল আর দেওয়া হয়নি, গ্যাস বিলের একই অবস্থা। তখন দাদু দেখি একটু অসুস্থ বেশি হয়ে যায়। তখন আমার ফুপুরা চলে আসে, আসার পরে বলে যে একটা কাজ করো, বাড়ি বিক্রি করে দাও। বিল এত বেশি হয়ে গেছে যে বাড়ি বিক্রি করতে হচ্ছে, কারণ আমাদের তো কোথা থেকে এত টাকা দিতে পারবে না। মানে কত টাকা বিল হয়েছিল সেই সময়? প্রায় 2টা মিলে 3 লাখ টাকার মতো হয়ে গেছিল, গ্যাস বিল আর বিদ্যুৎ বিল, পানি বিল, এগুলো মিলে প্রায় 3 লাখ টাকার মতো হয়ে গিয়েছিল। জরিমানা হয়েছে না আবার। ও রাইট, সবকিছু মিলে 3 লাখ টাকা, এবং এটা পরিশোধ করা কোনোভাবেই সম্ভব ছিল না। সেই জন্য বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত আমার 2টা ফুপি দিল। তারপরে মা এদিক দিয়ে চাকরি ছেড়ে দিবে, বাবার সাথে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বাবারে মা অনেক কিছু বলল যে তুমি এই কাজগুলা কেন করছো, কারেন্ট কাটার পরের দিনের কাহিনী। তো মা কি করে, রাগ করে আমাদের নিয়ে চলে যেতে না। বাবা বলে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও, আমার মেয়েদের নিতে পারবা না। আমি আর বন্যা কান্নাকাটি, বন্যা তখন প্রায় একটু বড় হয়ে গেছে, আমি আর বন্যা অনেক কান্নাকাটি করি। তো মা বলে যে আমি আবার আসবো, আমি তোমাদের এসে দেখে যাব। তো মা চলে যায়। চলে যাওয়ার পরে যখন মা খালা বাড়িতে চলে যায়, ওইখানকার কাহিনী বলি। চলে যাওয়ার পরে খালাদের সাথে সবকিছু বলে, খালারা বলে যে তুমি এখানে কাজ করো, তোমাদের মেয়েদেরকে আমি আইনা দিব। তো মা এখানে কাজ করে, আবার আগের গার্মেন্টস এর পাশের গার্মেন্টস আবার চাকরি নেয়, আমার খালা করে দেয়। সেখানে মা চাকরি করে, মাঝে মধ্যে আমাদের এসে দেখাশোনা করে। তখন আমি স্কুলে পড়ি, আমার মা আমার স্কুলে যখন টিফিন টাইম দিত তখন এখানে বোরকা পরে আসতো। আমি আমার প্রিন্সিপালের সাথে কথা বলতো, আমার আইনা দিতে, তো আমাকে ডাক দিতাম, মার সাথে কথা বলতাম। মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসতো, কিছু চকলেট নিয়ে আসতো, এগুলা খাওয়া দাওয়া করতাম। বাসায় বলতে না করতো যে আমি যে আসছি তুমি বইলো না, বন্যারও বলবা না। এরকম চলতেছে। বাবা আমাকে প্রায় জিজ্ঞেস করে তোমার মার কি কোনো যোগাযোগ পাইছো? আমি বাবার বলি না, মা বলে দিছে বলতে না, বললে তোমার বাবা আমার সাথে আবার ঝগড়া করবে, এরকম বলে। তো ফুপুরা প্রত্যেক দিন বা মাসে সপ্তাহে সেখানে একই কথা বলে, বাড়ি বিক্রি করো। কারেন্ট গ্যাস চলে যাওয়ারও প্রায় 6 মাস পরে বাড়ি বিক্রি করে, কিন্তু এতদিন তারা শুধু আইসা বলে যে মা বাড়ি বিক্রি করে ফেলো, বাড়ি বিক্রি না করলে তুমি এগুলো দিতেও পারবা না, কোনদিন আনতেও পারবা না। তো দাদু বলে আমি চিন্তা করিনি। এর মধ্যে আমার আম্মুর নিয়ে সমস্যা হইতেছে, আম্মু চলে গেছে। আম্মু বলতেছে ও যদি মানুষ নাই হয় আমি ওর সংসারে আর আসবো না। এইভাবে কষ্ট করে মানুষের জীবন কাটে না, আমি জীবন ভরে কি কষ্টই করব, আমি শুধু উপার্জন করি যে আবার ও বসে বসে খাবে। তো এর মধ্যে আমার খালাদের সাথে একজনের সাথে রিলেশন হয়, সে আমার খালারে আপা বলে। মা সমস্যা তার কাছে আস্তে আস্তে বলার পরে মা ওই গার্মেন্টস থেকেও চাকরি ছেড়ে দেওয়ার পরে উনার একটা পরিচিত গার্মেন্টস থাকে, ওনার এক ফ্রেন্ডরা কাজ করে, ওখানে আম্মুকে কাজে লাগায় দেওয়ার পরে আম্মুকে বলে যে ফ্রেন্ডের মতো সবকিছু আমার সাথে শেয়ার করবা। তো উনি আবার বিবাহিত থাকে। ভদ্রলোকের নাম কি ছিল? মোহাম্মদ আকবর হোসেন। নিজের ঘরে যখন সমস্যা তৈরি হয় তখন সামহাউ ডিপেন্ড করার মতো মানুষ যদি আশেপাশে চলে আসে, ওই মানুষের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়ে যায়। এটাই হয়তোবা হচ্ছে। বলুন তারপর উনি আমার আম্মুকে নানান ভাবে হেল্প করে। আমাদের কাছে যখন আম্মু দেখতে আসে উনিও কিছু টাকা দেয় বা আম্মুকে কিছু কিনে দেয় যে তোমার মেয়েদের জন্য নিয়ে যাও। এরকম চলতেছে। উনি একদিন আমার খালার কাছে প্রপোজ করে যে আপনার বোনকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করবো। তখন তো আপনার মা বিবাহিত? হ্যাঁ, আমার আম্মুর সাথে ডিভোর্সও হয়নি। হ্যাঁ, তো এরকম প্রস্তাব কেন করলেন? উনি এরকম প্রস্তাব করে কারণ আমার আম্মু ওনার কাছে সব দুঃখ শেয়ার করছে। উনি সিচুয়েশনটা জানতো। হ্যাঁ, সিচুয়েশন ওনার ধারণা এতটুকু যে এই সংসার আর কোনদিন মিলবে না, ভাঙছে। তো মা এরকম রাজি না হয়ে মা ডিসিশন নেয় যে আমি বাহিরে চলে যাব।
দেশের বাইরে বিদেশ চলে যাব। খালারা বলে যে বিদেশ যাবো, এত টাকা কোথায় পাবো? তখন তো বিদেশ যেতে প্রায় 50,000-80,000 টাকা লাগতো। তখন উনি বলতেছে দিব, আমি দিব। ওনার তখন একটু ভালো ব্যবসা ছিল, উনি ওনার রিক্সার গ্যারেজ ছিল, তো দিত। এদিক দিয়ে আম্মু পাসপোর্টের লাইন ট্রেন সবকিছু করতেছে, এদিকে আমাদের মাঝে মধ্যে এসে দেখতে যেতেছে। আর আমার বাবা ওই 420 চাষে, ওনাদের বাড়িতে কারেন্ট কেটে দিছে, গ্যাস নাই, আমরা রান্না করতেছি লাকড়ি চুলায়, ওটার কোনো মাথা। উনি ওই টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরতে আসে। ক্লাস 5 উঠে যাওয়ার পরে স্কুল থেকে আমাকে বৃত্তি পরীক্ষা দিতে বলে, যে 5 উঠলে তো বৃত্তি পরীক্ষা দিতে হয়, তুমি কি দিতে পারবা? দিতে বললে তোমাদের তো আবার কিছু টাকাও লাগবে, বৃত্তি কোচিং করতে হবে, মাসে 300 টাকা করে। বাবারে বলি, বাবা বলছে ঠিক আছে, বৃত্তি পরীক্ষা দিবা যখন দাও, স্যারের সাথে আমি কথা বলবো। তো বাবা স্কুলে যায় কি কথা বলে যায় না, আমাকে কোচিং এ নেয়। কোচিং এ যাওয়ার পর আমি যখন 1 মাস কোচিং করি, মায়ের মধ্যে একদিন আসে, আইসা আমার দেখা যায় আমার স্কুল ছুটি হয়ে গেছে, আমি স্কুলেই আছি। আমি ওই টাইমটা আসে দেখি, মনে করছে বের হইলে আমার সাথে কথা বলতে দেখতেছে, আমি এক ক্লাস থেকে বের হয়ে আরেক ক্লাসে চলে গেছি। তখন মা ওয়েট করে, আমি ওখান থেকে বের হই। বের হওয়ার পর আমাকে মা জিজ্ঞেস করে যে এখানে আবার কিসে ক্লাস করলাম? বললাম মা এখানে বৃত্তি কোচিং করাইতেছে, তো মাসে 300 টাকা বেতন। বলতো তোমার আব্বুকে এখনো দিছে? আমি বলছি না, 1 মাস তো হয়ে গেছে, আব্বু এখনো টাকা দেয় নাই। তা আম্মু সেদিন মনে হয় বেতন পাইছিল, আমাকে 300 টাকা দিয়ে বললো তোমার স্যারের যে বলো যে আমার প্রথম মাসের বেতন কোচিং এর। আমি স্যারকে দিয়ে দিই, বাসায় যে আব্বুরে বলি যে আব্বু স্যার বেতন চাইছে। আম্মু বলছে তুমি বলবা না আমার কথা, টাকাটা নাও, নিয়ে রেখা দাও, যাতে তুমি দ্বিতীয় মাসে দিতে পারো। তো বাবারে বলি, বাবা বলতেছে ঠিক আছে তোমার স্যারের সাথে আমি কথা বলবো। বেতনের কথা বললেই বলতো স্যারের সাথে কথা বলবো। তো স্যারের সাথে কি কথা বলবে জানি না। এর মধ্যে ফুপিরা প্রায় আসতেছে, বাবারও বলতেছে যে মানিক ভাই জায়গাটা বিক্রি করে ফেলি, চলো জায়গাটা বিক্রি করে ফেলি। বাবা বলতেছে ঠিক আছে দেখি দেখি, এরকম বলতেছে। বাবা দেখি থেকে ভাবতেছে যে জায়গাটা বিক্রি করি, এমন একজনের বাটপারের সাথে মিলে বিক্রি করবো, যেতে সে এমন দামে বিক্রি করে সেও কিছু রাখতে পারো, ওইখান থেকে আমি পাই, এখান থেকেও আমি। বাবার প্ল্যানটা ছিল এরকম, সেরকম লোক সে পাইতেছে না, এই জন্য বলতেছে দেখি। তো মা এখানে বিদেশে সব লাইন করে ফেললো। বিদেশে লাইন করে ফেলার পরে মা হঠাৎ করে একদিন আসলো, আসার পরে আমার বন্যার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করছে। তখন বুঝি নাই মা যে চলে যাবে আজকে রাত্রে। বাবা বাসায় ছিল না, দাদুর সাথে যোগাযোগ করে বাসায় ঢুকে, বাসায় ঢুকার পরে আমাদের 2 বোনকে নিজে রান্না করে খাওয়ায়, খাওয়ানোর পরে 2জনকে ঘুম পাড়ায়। মার রাত্রে 3টার ফ্লাইট, রাত্রে 3টার ফ্লাইট যেদিন আসছিল সেদিন রাত্রে 3টার ফ্লাইট। উনি সবকিছু এয়ারপোর্টে পাঠাই দিয়ে উনি এখানে যান, এখান থেকে উনি ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে পারেন, ক্যান্টনমেন্ট থেকে তো এয়ারপোর্ট বেশি দূরে না। তো মা আমাদের ঘুম পাড়ায়, খাওয়া দাওয়া করায়, বুঝি না যে মা সেদিন চলে যাবে। মা অনেক কান্নাকাটি করে, ধরলেও কান্নে, দেখলেও কান্না করে, মানে সামনে গেলে মা কান্না করে, রান্না করতেছে কান্না করতেছে। দাদুর বললাম দাদু মা কান্না করে কে? বললো তোমার মা এবার গেলে কয়েকদিন দেরি করে আসবে তোমাদের দেখতে। তো ঠিক আছে দেখি। তো মা ওদিন আমার এই বন্যারে একসাথে ঘুম পাড়ায়, দাদুর সাথে জিনিসটা উনি শেয়ার করে যে আমি আম্মা বাহিরে চলে যেতেছি আমার মেয়েদের ভবিষ্যতের জন্য, আমি যাচ্ছি আমার মেয়েদের ভবিষ্যতের জন্য। তো মা একদিন ওদিন রাত্রে চলে যায়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এই পর্যায়ে, মাত্র 4 মিনিটের বিরতি। সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই জীবনের গল্পটি শেষ পর্যন্ত কষ্ট করে হলেও শোনার জন্য। শুধুমাত্র আপনি না, আপনার সাথে যদি আরো কয়েকজন বন্ধুকে একটু বলে শোনাতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবং আজকের এই জীবনের গল্প শুধু জীবনের গল্প নয়, অনেক বড় একটা লেসনের জায়গা। মা চলে গেল, মা বাহিরে চলে গেল, বাবা জানতে পারলো। বাবা জানতে পারার পরে আমাকে বললো যে, আমি বাসায় এসে বললো যে বৃষ্টি বন্যা এদিকে আসো। তো 2জনই আসলাম। আসার পরে বললো তোমার মা তোমাদের ছেড়ে বিদেশ চলে গেছে। তা আমি বলতেছি মিথ্যে কথা, বাবা বাহিরে যায়নি, মা এখানেই আছে, মা যাত্রাবাড়ি খালাদের কাছে আছে। বলতেছে যে না চলে গেছে। তো কান্নাকাটি করি। বাবা বলতেছে ভালো মা হলে কখনোই চিত না, তোমার মা ভালো না এজন্য চলে গেছে, তোমার মা ভালো না পচা মা, এরকম উল্টাপাল্টা কথা বলতো। দাদু বলতেছে মেয়েদের কান ভরা দরকার নেই, নিজের দিকে চিন্তা করো, নিজের চরকায় তেল দাও বলে দাদুর সাথে আমাদের নিয়ে গেল যে তোমরা এখন থেকে আমার সাথে ঘুমাবা। তারপরে মা ওইখানে বিদেশ চলে গেছে। খালারা খুব কম যোগাযোগ করে, খুবই কম। মা যদি 2বার 3বার বলা হয় তাহলে হঠাৎ একদিন আমার স্কুল আসে। এর মধ্যে আমার 5 এ পড়ার আমাকে বৃত্তি পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। স্কুলে আসে খালা, খালা আর কি মার হেল্পটা করতে আসে। হ্যাঁ, মা ঠিকানা দিয়ে গেছে, এইভাবে গেলে এই স্কুলে বৃষ্টি পড়ে, ওখানে এমন টাইমে গেলে ওরে পাওয়া যাবে, দেখা মানে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ফোন যেহেতু ছিল না। তো বৃত্তি পরীক্ষার সময় চলে আসে। তো স্যার বললো তুমি যদি বৃত্তি পরীক্ষা দিতেই চাও তোমাকে কোচিং ফিটা পুরো শেষ করতে হবে। প্রায় আমার 4 মাস কোচিং করায়, তো 4 মাসে 3-4-1200 টাকা জমে যায়। তো বাবারে বললাম আমি বৃত্তি পরীক্ষা দিতে হইলে আমাকে টাকাটা নিতে হবে। বাবা আবার বললো স্যারের সাথে আমি কথা বলবো। এই কয়েকদিনের গ্যাপের মধ্যে ফুপুর একদিন তার হাজবেন্ডদের নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে একবারে চলে আসলো। আসার পরে দাদু বললো যে তোমরা সবাই এত বড় প্ল্যানিং করে চলে আসলাম। বললো যে মা তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? বাড়ি বিক্রি করার জন্য আমরা একজন লোক পেয়ে গেছি, সে আমাদেরই আত্মীয়। বাবা
এভাবে বললো। মানে বাবাই কথাগুলো বলছে? বাবা না, ফুপিরা আসছে বাসা। ফুপি, আচ্ছা। 2টা ফুপু আমার, একজন নাম হচ্ছে জাকিয়া আর একজন নাম হচ্ছে জুয়েল। ওকে। তারা তাদের হাজবেন্ড ছেলে মেয়ে নিয়ে একবার আসছে। বাড়ির ব্যাপারে কথা বলতে হলে 2-3 দিন সময় দিতে হয় না, জায়গা টাকা মাপার বিষয় আছে। তো বাড়ি ছিল আমার দাদুর নামে। তো সে বলে, তো দাদু বলে যে কে কিনবে, কই থেকে কাস্টমার পেলা, কেউ তো আমার বাড়িও দেখতে আসে না। বললো যে আমাদেরই চাচাতো ভাই জামির ভাই। তো এরকম জামির চাচা একদিন আসলো, আইসা জায়গাটাকে মাপল। তখন আমরা ছোট মানুষ, আমাদের এখানে যেতে দেয় না, ওই সামনে দাঁড়ায় কথা শুনি। বাট মূল কথার সময় আমাদের বলে ওদিকে যাও, ওই রুমে যাও, বাচ্চারা এখানে কি করো। তো আমার ফুপুর মাথায় ভূত চাপলো যে 30 লাখ টাকা যে এখন বেচা আমাদের বড় কথা হচ্ছে বাড়িটা বিক্রি করে ফেলবো, যার যার টাকা ভাগ করে নিই। তো ভাই ভালো না, পরে কি পাই না না পাই, ভাইদের ছেলে মেয়েরা বড় হয়ে যেতেছে, তখন তাদের আরো অর্ধেক দিতে পারে বা কম দিতে পারে। তো বললো ঠিক আছে 30 লাখ টাকাই রাজি। দাদুকে বুঝাইলো যে আম্মা 30 লাখ টাকা থেকে সবাই ভাগ করে দিবেন, বাকি টাকা আপনি ব্যাংকে রাখবেন, এরকম বললো। দাদু বললো ঠিক আছে। দেওয়ার পরে তখন আমরা ওই বাসা বেচার পরে, বিক্রি করার পরে ওই বাড়িতেই আছি, কারণ উনি তো এখন এটা ভাঙতেছেন, আপাতত আমরা থাকতেছি। আমাদের যেহেতু মাল সামান আছে, ভাড়াটিয়ার আছে, আমাদের 2-1 মাস সময় দিছে, ওইখানেই আছি। তো খালারে বললাম যে খালা এই নাম্বারটা বাবা সিম চালায়, বাবার মোবাইল এটাতে মারে ফোন করতে বললো, তাহলে মা কথা বলতো, বাবারে আমি বুঝাই বলবো। তো বাবার বললাম বাবা আমি একটা কাজ করছি, আমার কাছে খালার নাম্বার ছিল, মিথ্যা কথা বলছে যে খালার নাম্বার ছিল, আমি খালারে ফোন করে তোমার নাম্বার দিচ্ছি যাতে মারে দেয়, মা যদি বিদেশ থাকে তাহলে মার কাছে ফোনটা দিব। তো বাবা আর কিছু বলে নাই। তো একদিন মা ফোন করছে, মা প্রতি শুক্রবারে ছুটি পাইতো, সাপ্তাহিক ছুটি বাহিরেও ছিল, ফোন করছে। তো বাবা ঘুমাইছিল, বাবা ঘুমের মধ্যে রিসিভ করছে, পরে বলছে যে বৃষ্টিরে দাও। তো বাবা বুঝতে পারছে মা ফোন করছে, বৃষ্টিরে আমার ডাইকা দিল। তো মা হ্যালো বলার পরে কান্নাকাটি শুরু করে দিল, অনেকদিন পরে কথা দেখা হইতেছে না। তারপরে মা বললাম যে মা দাদু বাড়ি তো বিক্রি করে ফেলছে, আমরা আর কয়দিন পরে এখান থেকে চলে যাব, কোথায় যাব জানি না। মা বললো যে এই কাজ করছে কেন, বললাম, পরে দাদুর সাথে কথা বললো। দাদু বললো যে এত লাখ টাকা তোমার হাজবেন্ড এই কাজ করছে, তুমি যাই নিয়ে গেছো, এগুলা কই থেকে দিব, কেউ তার এত টাকা নিয়ে বসে থাকে না, আর কে দিবে। তো মা বললো ঠিক আছে যা করছেন, আমার মেয়েদের ভবিষ্যৎ করেন, টাকা কিন্তু আপনার ছেলের হাতে দিয়েন না। পরে দাদু বললো যে ওরে অলরেডি টাকা সব দেওয়া হয়ে গেছে, ওর টাকাও কি করছে জানি না। তো মাস খানিক চলে যায়, বাড়িতে আমাদের থাকার ডেট শেষ, মানে চাচা যতদিন থাকতে দেয়, তারপরে উনি সেটা ভাঙার চিন্তা ভাবনা করবে, এর মধ্যে গাছ কাটা শুরু হয়ে যায়। তো দাদুকে এসে বড় ফুপি নিয়ে গেল। বড় ফুপি বললো যে মাকে আমার কাছে রাখবো, উদ্দেশ্য মার নামে 4 লাখ টাকা আছে, এটা তো প্রতি মাসে একটা পেনশন আসবে না ব্যাংক থেকে, ওটা সে পাইতেছে। আর বাবা বাসা ভাড়াটা নিয়ে একদম গাজীপুর আগে যে বাসা ঠিক করে আসে আমাদের নিয়ে মালসামারি নিয়ে একদম ডাইরেক্ট গাজীপুর চলে যায়। গাজীপুর তেলিপাড়া এলাকায় নিয়ে যায়। ওইখানে যাওয়ার পর আমরা উঠার পরে ওইখানকার স্কুলে আমার সাথে যোগাযোগ করলো, যে তখন আমাকে আবারও 5-এ ভর্তি করানো হলো। তো বাবা ওইখানে বাসা জমা আটকায় ফেলছে, যে স্কুল আমাকে ভর্তি করছে টিচার আমার স্কুল থেকে বের করে দেবে, বলে তোমার বাবা আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে, এখনো দিতে পারতেছে না। হেডমাস্টারের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা ধার নিয়েছে। বাসায় এসে বাবারে বললাম, বাবা আমার বললো ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে চাই। এটা বলে বাবা বাহিরে গেল, পাশের ঘরে ফোন নাম্বার নিয়ে গেছিল, বললো যে মেয়েদের বললেন যে আমি একটু কাজে বাহিরে আসছি, 2 দিন আসেনি। তো 2 দিন পরে বাবা আসছে, আসার পরে বললাম বাবা তোমার হাতে মেহেদি কেন, বাবা হাতের মধ্যে মেহেদি দিয়ে আসছে, চেহারায় হলুদ টুলুদ লাগানো, কি জন্য এগুলা করে আসছে। তো বাবা বলে যে আমি এক কাজে গেছিলাম, তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে 2 দিন পর 3 দিন পর এরকম আছে, 1 সপ্তাহ পর চলে যায়। এরকম বলে প্রায় অনেক দিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাবা এই যে আসলো, অনেকদিন পর একদিন রাগ করে আসলো, রাত্রেবেলা এসে খুব মেজাজ দেখাইতেছে, বলতেছে এগুলা কি রান্না করছো, কি জিজ্ঞেস করছে কি রান্না করছে, বাবা আলু ভর্তা বানাইছি, ডাল রান্না করছে, ভাত রান্না করছি। তো বাবা রাগ হয়ে গেছে, কেন আলু ভর্তা রান্না করবা, ওনার নাই কিছু, কিন্তু ভাবসাব হাল হচ্ছে রাজার মতো। একদিন আমি রান্না করতেছি সকালবেলা, ভাত রান্না বসাইছি, হয়ে গেছে, আলু কাটতেছি, আর বন্যা পড়তেছে, আপু আমি একটু পড়ি, হ্যাঁ পড়তেছে। তো ওই মুহূর্তে একটা মহিলা আমার বাসায় আসলো, দেখতে খুব অল্প বয়স সাজুগুজু করা, সে আমার বাসায় আসলো। আসার পরে একটা বাচ্চা করে নিয়ে এসছে, বাচ্চার বয়স 6 মাস, বাচ্চাটা বসতে পারে, খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে এসছে, মেয়ে বাবু নিয়ে এসে আমারে খুঁজতেছে যে বৃষ্টি। তো পাশের ঘরে আন্টি বললো যে ওই রুমে বৃষ্টি বন্যা থাকে, ওইখানে যে নক করেন। নক করছে, আমি আমাদের বারান্দার মধ্যে রান্নাঘর ছিল, বারান্দার দরজা খুঁজছে, যে কে আপনি, বললো আমারে তুমি চিনবা না, তোমার আমি ভালো করে চিনি। তো ঠিক আছে চিনেন, কার কাছে আসছেন, তোমার কাছেও আসছি, তোমাদের বাবার কাছেও আসছি। তো বন্যা এসে বলতেছে তাহলে আসেন ঘরে এসে বসেন, আব্বু তো বাসায় নেই। তো বলতেছে যে কি রান্না করছো, তো আমি বললাম ভাত রান্না করছি, আলু ভাজি কাটতেছি, রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে উনি বললো আমারে ভাত দাও, ভাত দিলাম, আলু ভাজি দিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে বসে আছে। তো বললাম যে আপনি পরে আসেন, আব্বু তো এখন বাসায় নেই। পরে বললো আমি পরে আসবো কেন, আমি তো এখানেই থাকবো। তো পাশের ঘরে আন্টি আবার দৌড়ে চলে আসছে যে
কোন মহিলা, অপরিচিত মহিলা আমার ছেলে ধরার এরকম হতে পারে কিনা, ভাত খাচ্ছে আবার এখানে থাকবে। তো উনি বললো, পরে উনার কাছে বলে যে আমি ওদের মা হই। তা আমি বলছি আমার মা আছে, আমি অন্য করে মা বলি না, আপনি কোথায় মিথ্যা কথা বলতেছেন, বলে তোমার বাবা আগে আসুক। প্রিয় শ্রোতা, এখানে একটি বিষয় আপনাদেরকে নক করছি, যারা স্টোরি শুনছেন তারা চাইলে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজটি রয়েছে। এছাড়া যারা স্টোরি লিখে পাঠাতে চান ফেসবুকের মাধ্যমে, যারা এই অনুষ্ঠানটিতে যোগাযোগ করে আসতে চান, অতিথির সঙ্গে যোগাযোগ করতে চান সরাসরি, আমার সঙ্গে কথা বলতে চান সরাসরি, তারা আসতে পারেন আমার ফ্যান পেজটিতেও। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। কিবরিয়া বানানটা হচ্ছে KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর কি হলো? তারপর ওই মহিলার কাছে উনি সব দুঃখ বললো যে এরকম এরকম বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যে একটা বেবি হয়েছে, বেবি 6 মাস হয়ে গেছে। এখন কিছুদিন আগে উনি গিয়ে আসছে, মানে 2-3 মাস আগে গিয়ে আসছে, যাওয়ার পর রাগারাগি হওয়ার পর উনি চলে আসছে। বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললো, উনি রাগারাগি করতো, বলতো ওনার ফ্যামিলি মেনে নিবে না, ওনার বড় ভাই এখনো বিয়ে করে নাই। কিন্তু আমার বাবার বয়স দেখলে কখনো বুঝাইতো না যে উনি যে বিবাহিত, খুব ছিল, স্মার্ট ছিল, তো বুঝতে পারতো না। আচ্ছা, তো উনি আসলো, পরে বললো যে তাহলে আপনি এখানকার ঠিকানা কই পাইছেন? পরে বলতো যে উনি প্রায় সময় ফোনে মানুষকে বলতো ওনার বা গাজীপুরে তেলিপাড়ার ঠিকানা, তা আমি এটা মুখস্থ করে রাখছি, এই জন্য এই ঠিকানা চলে আসি এলাকার মানুষকে জিজ্ঞাসা করতে করতে যে অমুকের বাড়ি কোনটা, বাড়ির নাম্বার তো থাকলেই তো হয়। তো সারাদিন গেল, রান্না বান্না করলাম, আমি গোসল টোসল করলাম, বন্যা করলো, উনিও করলো, করে আমার আম্মুর কাপড় চোপড় পরলো। আমার আম্মুর কাপড় চোপড় উনি নিচ্ছে, তো আমি অনেক রাগারি হইতেছি। পাশের ঘরে আন্টি বললো যে পড়ুক, তোমার আম্মু তার এগুলা সব পড়বে না। পরে আমার বললো তোমার আম্মু কি জীবিত আছে? উনি আমাকে হঠাৎ করে একটা প্রশ্ন করলো, গোসল টোসল করে এসে বললো তোমার আম্মু কি এখনো জীবিত আছে? তো আমি বললাম আপনি কি বলেন, আমার আম্মু জীবিত মানে? বলে আমি শুনছি তোমার মা মারা গেছে আরো 5 বছর আগে। বললাম আমার মা মারা গেছে 5 বছর আগে, আপনাকে কি বললো? বলে তোমার আমাকে 5 বছর আগে আপনি কই ছিলেন? আমি এখানে, আমি তোমার বাবার সাথে যোগাযোগ ছিল, মানে অতটা ক্লোজ ছিল না। তো বললো তোমার মা নাকি মারা গেছে। আমি কি এটা মিথ্যা কথা? আমার মা মারা যায় না, আমার মা বাহিরে আছে। কোন দেশে আছে? মনে গেছে, সত্যি করে সব কথা বলে দিয়েছে, আমার মা বাহিরে আছে, বাড়ি বিক্রি হয়ে গেছে। পরে আমাদের সব টোটাল খোঁজ খবর উনি আমার কাছ থেকে নিল, বাবা কি করে না করে। তারপরে রাত্রেবেলা বাবা আসছে, ওই মেয়েটার নাম, যে আমার সৎ বোনটার নাম ছিল বর্ষা, তো আসছে। আসার পরে বর্ষারে নিয়ে আসছে আমি কোলে করে। আমি বলি বাবা দেখো তো এটা কে? আমি এসে বাবাকে ডাইরেক্ট কিভাবে বলছি, বাবা বর্ষা থেকে দাঁড়ায় বলতেছে ও কার সাথে আসছে? আমি বলি ওর মার সাথে আসছে, কয় ডাকে ওর মারে। তার সাথে বলে তুমি এত বড় সাহস, তুমি আমার না জিজ্ঞেস আমার বাসায় আসছো কেন? আমি বাবার বললাম যে বাবা তুমি, এটা কি হয় আমাদের? বলতেছি আমি খুব সাহস করে বাবার সাথে কথা, এটা কি হয় আমাদের? বলছে এটা তোমাদের মা হয়। কেমন মা? তোমাদের ছোট মা। ছোট মা বলতে? তো ওনার সাথে আমার আব্বুর খুব রাগারাগি হয়, লাস্টে ওনাদের হাত পা উঠে যায়। বাবা ওনাকে একটা চড় মারে, উনিও বাবার একটা ধাক্কা মারে, তো মারামারি হয়। হওয়ার পরে রাত্রে ওনারা শুইছে সবাই, আমি বর্ষা বন্যা একসাথে শুইছে, আব্বু আম্মু ওই রুমে। হঠাৎ করে রাত্রে 2টা বাজে উনি ছুরি নিয়ে আসছে একটা, আমাদের 2 বোনকে গলা কেটে ফেলবে। ছুরি নিয়ে আসছে যে তোমার এই 2 মেয়ে থাকলে তোমার 2 মেয়ে নিয়ে তুমি বেশি করবে, এখন তোমার 2 মেয়ে মেরে ফেলবো, তাহলে তো আমার মেরে তুমি দাম দিবা। তখন আমার ঘুম ভেঙে যায়। রুমের মধ্যে এসে 2জন চিল্লাচিল করছে, বাবা টের পায় উঠে এসে দেখে যে উনি মশারি খুলছে, আমার আর বন্যার গলার মধ্যে ছুরি মারবে, হাতে ছুরি নিয়ে আসছে, আমাদের ঘরে ছুরি ছিল। তো এরকম হইলো। হওয়ার পরে মানে ওই আন্টি, মানে তো আমি কখনো মা বলতাম না, ওনার নাম হচ্ছে রোমানা। তো বাবা ওনার আরেকটা চড় মারলো যে তোমার সাহস কত বড়, তুমি আমার মেয়েদের গায়ে ছুরি ধরতে আসছো, ছুরি তোমার গলায় তুমি মারো, আমার মেয়েদের মারবা কেন? তুমি দেখা করো নাই? তো ওনাদের মাঝখানে উনি কি বলে বিয়ে করছে সেটা তো তখন তো আমরা শুনি নাই। তো ঝগড়াঝাটি শুরু হলো। পরের দিন সকালবেলা হ্যাঁ নিচে রান্না করে সে, আমার কিছু ধরতে না, বলে তোমার কিছু ধরতে হবে না, তুমি আমাকে আগায় দাও, নিয়ে যাও, এগুলাই। উনি রান্না বান্না সবকিছু করে, আচ্ছা করো ঠিক আছে। তো উনি বাবা যতক্ষণ ঘরে থাকে তখন উনি পরের দিন থেকে আমাদের সাথে বিহেভ অন্যরকম। প্রথম দিন এসে খুব ভালো, তোমাদের এটা হয় সেটাই। পরের দিন থেকে বন্যারা বলে যে আমার মেয়ের এটা করে নিয়ে আসো, বর্ষার এটা করো, বর্ষার ওইটা করো, ওরে ঘুম পাড়াও, ওরে একটু খাওয়াও। তো এরকম আমরা 2-3 মাস সহ্য করতেছি, এরকম চলতেছে। এর মধ্যে উনি একটু কষ্ট দেওয়া শুরু করলো, ওই যে বাবা নিয়ে উনি ব্যস্ত থাকে, বাবা ওনারা নিয়ে এদিক সেদিক ঘুরতে যায়, বেড়াতে যায়। এই কাহিনীটার মধ্যে মা আর ফোন করে না। মা অনেকদিন পর ফোন করে, সেটা আমি রিসিভ করি। বাবা মাঝে মধ্যে মোবাইল দেখে কোথাও চলে যেত, রিসিভ করা, যেহেতু লন্ড্রিতে কাজ করতো, রিসিভ করতে হবে। রিসিভ করার পরে মারে আমি টোটালি কাহিনী বলি যে বাবা এই কাজগুলো করছে এই কয় মাসের মধ্যে। তো মা বললো তোমরা এখানে থাকবা না, চলে আসো। কিভাবে আসো? জীবনে কোনদিন গাড়িতে নিজে উঠি নাই। ছিল মালয়েশিয়াতে? জর্ডান ছিল। কি কাজ করতো? গার্মেন্টসে। ওখানেও গার্মেন্টসে কাজ করতো? ওখানে গার্মেন্টসে অপারেটরের ভিসায় গেছিল। আচ্ছা। কিভাবে? তো মা বললো কি আমি এই ফোন নাম্বারটা তোমার এক খালতো ভাইকে দেবো। তো
তো আমার খালতো ভাইয়ের নাম হচ্ছে মুন্না, আমার মেজো খালার মেজো ছেলে। মুন্নার সাথে যোগাযোগ হয়। মুন্না আমার বাবারে বলে যে খালু বৃষ্টি বন্যারে তো অনেক দিন হয়েছে, বছরে গেছে দেখি না, একদিন দেখতে আসি। বাবা চিন্তা করছে নর্মালি ভাবে যে ঠিক আছে দেখতে আসো। আসার পর একদিনও আসে, আসার পর আমাদের সবার পরিস্থিতি দেখে যায়। ও আসলে আসে যে আমাদের কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া যায় সেই রাস্তাটা করার জন্য এভাবে আসে। আইসা উনি ভাইঙ্গা বলে কথাটা। আচ্ছা। তারপর সে চলে যায়। চলে যাওয়ার পর আরেক দিন আসে, 2-3 দিন পর আরেকবার আসে, কিছু খাবার দাবার নিয়ে আসে আর বেশি করে টাকা নিয়ে আসে। আসার পরে খাওয়া দাওয়া হয়েছে, হওয়ার পরে মুন্না বলে যে বৃষ্টি বন্যা চলো তোমাদের এলাকাটা ঘুরে দেখি। তো বাবা বলতেছে দুপুরবেলা যে, বলে খালো আমি তো একটু পরে চলে যাবো। নিয়ে যে আমি খালি পায়ে ছিলাম, বন্যার পায়েও জুতো ছিল না, আমরা এই খালি পায়ে বাসা থেকে বের হয়ে যাই, মিথ্যা কথা বলে যে দেখতে যাই। এটা বলে আমরা দৌড়ে রাস্তা একটা ট্যাক্সি ভাড়া করি ডাইরেক্ট যাত্রাবাড়ি। ট্যাক্সি ভাড়া ছিল 500 টাকা, 500 টাকা চাইছে, 500 টাকাতে রাজি। ট্যাক্সি ড্রাইভার বলে যে কে যাবে, তো ভাইয়া তখনও সেও ছোট ছিল, বলে কে আমাদের চোখে লাগে না। বলার পর ট্যাক্সি ড্রাইভার হাসতেছে, আমাদের নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খালার বাসায় যাই, যাওয়ার পরে গোসল টোসল করি। এদিক দিয়ে সেই আকবর হোসেন, তার সাথে আমার মার কন্টিনিউ যোগাযোগ আছে। সে আমরা যাবো, আমাদের জন্য জামা কাপড় কিনছে, হোটেল থেকে খাবার এনে রাখছে, মানে বিরিয়ানি টেনে পোলা টোলা এনে রাখছে। আমরা যাবো, দেখলাম বড় খালার বাসায় খুব ভালো আমাদের সম্মান হচ্ছে, খাওয়া দাওয়া হইতেছে, কথাবার্তি কান্নাকাটি করলাম যে এতদিন অনেক কষ্ট করছি, লেখাপড়া হয় নাই, কিছুই হয় নাই। বাবা ওই দিন সারাদিন গাজীপুর আমাদের অনেক খোঁজাখুঁজি করছে, কোথাও পায় নাই। না পায়া সে রাতের 9টা বাজে যাত্রাবাড়ি চলে আসে। আসার পরে আমাদের পায় না। বড় খালা রুমে এসে বলে যে বৃষ্টি কই, বন্যা কই। বড় খালা বলে যে আসছে, ওদের দিব না। পরে আমাদের সাথে কথা কাটাকাটি হয়, ওনারা বলে যে ঠিক আছে দিতে পারি, দিব কিনা না দিব তোমাদের মেয়েদের কথা শুনবা, তোমার মেয়েরা যদি বলে তোমার সাথে যাবে নিয়ে যাবা, যদি না যায় তুমি জোর করবা না। বাবা বলে ঠিক আছে। তখন আমি আর বন্যা রাস্তা ভৈরা চিন্তা করে যে বাবারে কেমনে না বলবো। তখন বন্যা বলে না, আমি বাবার সামনে এসে বলি আমি তো তোমার বড় মেয়ে, আমি তোমার কাছে যাব না, তুমি তোমার ওই মেয়ে নিয়ে থাকো, তোমার কাছে থেকে আমাদের লাইফ বরবাদ ছাড়া আর কিছুই হইব না। বলার পরে বাবা রাগ করে চলে যায় যে ঠিক আছে তোমরা আজকে থেকে আমার মেয়ে না, বলে সে কাজে পড়ে চলে যায়। আমরা এখানে থাকি। এখানে থাকার পর আমি 6-এ ভর্তি হই স্কুলে। 2007-এ আমার মা চলে আসে দেশে। আমার মা দেশে চলে আসে, এর মধ্যে আমি মোটামুটি সাবালিকে হয়ে যায়, আমার বয়স 15 বছর হয়ে যায়। মা দেশে আসার পরে শুনছি যে আমার মার সেকেন্ড বিয়ে ওনার সাথে হয়ে গেছে। ওনারে আমি কখনো বাবা বলি নাই, আব্বুও বলি নাই, সবসময় মামা বলতাম। সেকেন্ড বিয়ে হয়ে গেছে মানেটা কি? মানে এটা কি আপনার অজান্তেই তারা করে ফেলেছে? হ্যাঁ, মানে আপনার বাবার মতোই কেস? হ্যাঁ। তখন তো ওনাদের তো আমার মেজো খালা বড় খালা ওনারা জানতো যে উনি বিবাহিত, ওনার একটা ফ্যামিলি অলরেডি আছে। আমার মা জানতো না। আচ্ছা আচ্ছা। মা উনি আমার মাকে হেল্প করতেছে কোন কারণে? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্যটাই ছিল আমার মাকে বিয়ে করবি। তো মা লাস্ট পর্যায়ে অবশ্যই মনে হয় রাজি না হলে তার হওয়া যায় না। বিয়ে হয়ে গেছে, 8-এ আসছে, 9-এ আমার আম্মু কনসেপ্ট হয়ে যায়, 10-এ আমার ছোট ভাই জন্মগ্রহণ করে। ছোট ভাই যখন দুনিয়ার আসার কয়েক মাস আগেই আব্বু মানে ওনার আব্বু বলা শুরু করলাম। ছোট ভাই পেটে আসার পরে আম্মু আমাদের বন্যার একদিন কান্নাকাটি করে বোঝালো যে তোমরা যদি এভাবে মামা বলে ডাকো এলাকার মানুষ কি ভাববে। আমাদের ব্যাকগ্রাউন্ড তো জানা, সবাই জানে আমরা আকবর মিয়ার 2 মেয়ে। আচ্ছা আচ্ছা, এটা জানে। তো বলে, তো একদিন আম্মু বলে যে যদি আমার কথা শোনো তাইলে এটা বলতে পারো। তো বন্যা রাজি হয় না। আমি বলি যে ঠিক আছে বলবো, উনি যদি আমাদের লালন পালন করতে পারে, লেখাপড়া চালাতে পারে, ওনার আমার আব্বু বলতে তো সমস্যা নেই, ডাকি তো দেবো। তা আমি ফার্স্ট ওনারা যেদিন আব্বু বললাম সেদিন উনি আমার দিকে প্রায় 1 ঘন্টা তাকায় ছিল। মানে আমি যেই করতে শুনি আমার দিকেই তাকায় আছে যে এই মেয়ে কোনদিন আমার মামা ছাড়া আপনি ছাড়া কিছু, মানে সে মানে আব্বু বলতেছে তুমি বলতেছে। উনি খুব আজব যে একদিন ওর মা কি বললো বলা ফেললো। আবির হলো জুলাই মাসের 4 তারিখে 2010-এ, ছোট ভাই। 8-এ ওঠার পরে 7-এ পরীক্ষা দিলাম, 8-এ উঠলাম। 8-এ ওঠার পর আমি 1 মাস ক্লাস করছি। 1 মাস ক্লাস করার পরে মা বলতেছে যে আমরা এই বাসায় থাকবো না। কেন থাকবো না? এ বাড়িটা ভালো না, কোন হিসাবে ভালো না, বাসা ভাড়াটা বাড়ায় ফেলছে। এই আব্বু আমাদের বুদ্ধি দিল যে তোমরা এক কাজ করে এখান থেকে বাসা ছেড়ে নারায়ণগঞ্জে চলে যাও। নারায়ণগঞ্জে নদীর ওপার, বাড়ি ভাড়া কম পাবা, আর ওখানে তোমার বোনের সাথে থাকতো। আমার একটা খালা আছে এখানে, যার সাথে থাকি আমরা। আমার আম্মুর 3 নম্বর বোন। আচ্ছা, এই বুদ্ধি দেয় বাবা, মানে আব্বু এই বুদ্ধিটা দেয় যে তোমরা ওইখানে চলে আসো। আচ্ছা। তো বাড়িওয়ালাকে আম্মু বলে, তো বাড়িওয়ালা বলার পরে বাড়িওয়ালা ঠিক আছে রাজি মানছে, চলে যাও, বাসা ভাড়া দিয়ে চলে যাও। তো বাসা ভাড়া দিয়ে একদিন 3টা ভ্যান লাগে আমাদের মাল সামানা নিতে, নিয়ে আমরা ওইখানে চলে যাই। তো যাওয়ার পরে ওইখানে যখন আমরা যাই আমরা একটা বাসা ভাড়া নিয়ে, আমার খালারা থাকে নিচতলায়, আমরা দিই 2 তলায়। আমাদের বাসা ভাড়া
3,000 টাকা। জি। 2টা রুম, একটা ডাইনিং রুম, একটা রান্নাঘর, একটা ওয়াশরুম, তো মিলে এইরকম 3,000 টাকা ভাড়া। বললাম ফোন করে যে এরকম ভাড়া পাইছি, তো ভ্যানে একদিন আমরা চলে আসি। নভেম্বর মাসে আমরা ঢাকা ছেড়ে চলে যাই 2010-এ। ঢাকা ছেড়ে চলে যাই, ওইখানে ওই বাসায় উঠি। ওই বাসায় উঠার পরে ওই বাসায় ছিলাম। ওই বাসায় থাকার পরে আব্বু তিরিং বিরিং শুরু করেছে। উনি একদিন আসলে এক সপ্তাহ আসে না, তো এরকম চলতেছে। তো আম্মুরে এক মহিলা বুদ্ধি দিল যে আপা আপনি আরেকবার বিদেশ ঘুরে আসেন। তখন এরকম ওনার সাথে আম্মু বলে যে না, বড় মেয়েটার একটা সেটেল করার চিন্তা ভাবনা। তখন আমার বয়স 15 বছর শেষ হইতেছে। বড় মেয়ের কি সেটেল করবো, তো আমার মেজুহালা একদিন আমাদের বাসায় একটা ছেলেকে নিয়ে যায়। আচ্ছা। ওনারই ননাসের ছেলে। আমার মেজুহালার বরিশাল বিয়ে হয়। ননাসের ছেলের নাম হচ্ছে সোহাগ। তার আর মাঝখানে আরেকটা কথা বলিনি, আম্মু আবির হওয়ার আগেই মানে বিদেশ থেকে আসার পরেই টোটালি জানাজানি হয়ে গেছে যে বিয়ে তো হয়েছে, আর আম্মু তখন জানে যে ওনার আগের একটা সংসার আছে। তো আম্মু সেটা এর আগে জানতো না, বাইরে চলে যায় বিয়ের পরপরই। তখন আমি জানতে পারছি, যখন এই জিনিসটা নিয়ে যখন পুরোপুরি কথা উঠানো হয়েছে, তখন জানছি যে আমার আম্মু বাহিরে যাওয়ার আগে, মানে যখন ফ্লাইট হয়ে যায় তখন বিয়েটা পড়ানো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো তখন আমাদের এই বিষয়ে কিছু বলা হয়নি, আসার পরেই বুঝতে পারলাম। আম্মু এটা মেনে নেয়, যেহেতু আমি করে ফেলছি, এখন তার কিছু করা যায় না, যেহেতু উনি আমার ছেলে মেয়েকে দেখতেছে, আমার 2টা মেয়েকে। ওকে, তো যেটা বলছিলেন যে ছেলেটির কথা, নাম যেন কি ছিল? সোহাগ। সোহাগ, ওকে। তো সোহাগকে নিয়ে আসার পরে পরিচয় করায় দেয়। সোহাগ আমার সাথে আমার নাম জিজ্ঞেস করে। তখন আপনি কোন ক্লাসে? তখন পড়াশোনা বন্ধ। আপনার বয়স তখন কত? 16তে পা দিয়েছেন। ওকে। তো পড়াশোনা বন্ধ, এখানে চলে আসছি। সোহাগ আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করে, সে পড়াশোনা করতেছে। সে তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে। তো উনির সাথে কথাবার্তা হয়, পরিচয় হয়। তো উনি আমার মেজমা আমার মার সাথে কথাটা ছাড়ে যে ওই তো আমাদের এই পরিচিত ছেলে দেখতেও খারাপ না, সোহাগ দেখতে খুব ভালো ছিল, যে কেউ ওকে পছন্দ করবে, লেখাপড়াও ছিল, কিন্তু ওর ভাষা সুন্দর ছিল না বলতে, ও বরিশালের ভাষায় কথা বলতো। ও যে এত আঞ্চলিক ভাষায় কথা বলতো, মানে শুদ্ধ ভাষা বলতে পারতো না, এইভাবেই কথা বলতো। তো সেটা আমার পছন্দ ছিল না। তো সেদিন চলে যায় আমার আম্মুর কাছ থেকে ফোন নাম্বারে, যে আম্মুর ওর খুব পছন্দ হয়ে যায়, আমার খালার পছন্দ হয়ে যায়। তো ওনারা এই বিষয়টা আমাকে আর তখন বলে না। তো শখ ফোন করে, মাঝে মধ্যে কথা বলতাম। এরকম বলতে বলতে 2-3 মাসের বেশি হয়ে যায়, 6 মাসের মতনও হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন আমাদের আবির মোটামুটি হাঁটতে পারে। তো একদিন আম্মু বলল যে আমি বিদেশ চলে যাব। আম্মু বলল যে আমি ওনার সাথে, ওই মহিলার সাথে তখন টুকটাক কথা চলে। মহিলার এক ভাই বাহিরে থাকে, উনি ভিসা দিবে, আম্মু ওনার কাছে টাকা দিবে, আর বাহিরে কাজ টাজ করে উনি চলে যাবে, গার্মেন্টস এর ভিসা দিবে। আম্মু বলল যে আমি গার্মেন্টস এর কাজ জানি, আমি এই কাজ ছাড়া অন্য কাজে যাবো না। উনি বলছে ঠিক আছে, গার্মেন্টস এর কাজই দেবো। এটা বলে। তো সোহাগ তখন আমার খালার সাথে বলে যে বৃষ্টি আম্মু যেহেতু চলে যাবো, ওনাকে বলেন আমার আর বৃষ্টির সাথে একটা রিলেশন করে যেতে। তো আমার খালা বলে যে এক কাজ কর, যখন চলে যাবি, ও এখানে আসা যাওয়া করবো, কাবিন করে যা, আসার পরে 3 বছর উঠা দিবি। তো আমার মা বললো যে না, আমার মেয়ে অনেক ছোট, আর আমার বাচ্চা এখন পালবে আমার মেয়ে, আবিরকে আমাকে পালতে হবে, আমি মা যেহেতু চলে যাবে আবিরকে পালতে হবে। তো ওরে কাবিন করে দিয়ে যাবে, কিন্তু এটা সোজা থাকবে, সোহাগ কখন আমার বাড়িতে আসা যাওয়া করতে পারবে না। কাবিন করা থাকবে, ঠিক আছে, ফোনে যোগাযোগ হবে, মাসে একবার দেখা হবে, কিন্তু আমার বাড়িতে আসবে, এখানে থাকবে, কালকে যাবে, এরকম হবে না। তো মেজখালা সোহাগকে এটা বলে। তো সোহাগ শুনে হ্যাঁ আমি রাজি বলে। রাজি যাওয়ার পরে আম্মু ওই দিক দিয়ে ওনার কাছে টুকটাক টাকা পয়সা 20-30 হাজার টাকার মতন দিয়ে ফেলছে বিদেশের ব্যাপারে। তো দিয়ে ফেলছে। তো আম্মু পুরোপুরি রেডি না যে আমি আজকে কালকে বা 2-4 দিন পরে চলে যাবো, এরকম কিছু না। ভিসা আসে নাই, হঠাৎ করে একদিন দিন তারিখ করা হলো যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, বছরটা আমার খেয়াল আসছে না, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমার বিয়ে, ওই ছেলের সাথে কাবিন করা হবে। তো আমার আত্মীয় স্বজন যারা মামা বাড়ির মামতো ভাইটাই, এদেরকে টুকটাক বলা হলো, মোটামুটি 20 জনের মতন বলা হয়েছে, সব আমারই আত্মীয় স্বজন। আর ছেলের পক্ষ থেকে ছেলের গার্জেন আমার খালা, ছেলের বাবা মা কেউ আসবে না, কেউ জানাবে না। এটা আমার খালার সাথে কথা হয়েছে। কেন জানাবে না? কারণ ছেলে লেখাপড়া করতেছে, এখন জানাবে না। ছেলের বড় ভাই বিয়ে করে নাই, বিয়ে দেওয়ার দরকারটা কি? সেটাই তো প্রশ্ন। যাই হোক, হ্যাঁ বলুন। তো জানাবে না। তো আমার মা বললো যে ঠিক আছে। মা তার বোনদের অনেক বিশ্বাস করে, বোনদের কাছে ছোটবেলা থেকে সবকিছু হয়েছে। তো বোনদার তার ভালো চাইলে তো তার মেয়েরও ভালো চাবে, তাই না? তো এরকম বলে। তো মা বলে ঠিক আছে, যেহেতু মেয়েরা ওনার কাছে একবারে উঠাই দিতেছি না, 3 বছর পর আমি বিদেশ থেকে আসবো, তখন দিব, তখন জানাজানি হোক। তো সোহাগ এটাতে রাজি হয় যে ঠিক আছে, আমি 3 বছর বেশির সাথে কোথাও দেখা সাক্ষাৎ টুকটাক কম করবো, মাসে একবার করবো, বাট ওদের বাড়িতে যাবো না, আমি যে ওর হাজবেন্ড এরকম কিছু ওর সাথে আমি রিলেশন করবো না, এরকম কিছু বলে।
বলাতে মা ঠিক আছে রাজি হয়, কিন্তু আমার যে সেকেন্ড ফাদারটা, তো উনি কখনোই সোহাগের বিষয়ে সায় দেয় না। উনি আম্মুকে একটা কথা বলে যে তোমার মেয়ে, তুমি যার কাছে ইচ্ছে তার কাছে বিয়ে দাও, কিন্তু বাবা হিসাবে আমার ততটুকু করা, যে ফ্যামিলিতে বিয়েতে থাকা, অতটুকু আমার ধারা হবে, এছাড়া আমি কিছু পারবো না। তো আমার মা ওনার কথা শুনে রাজি হয়, বিয়ে ঠিক করে। বিয়ের দিন কাজী আসে, আসার পরে বিয়ে যে ফর্মালিটি সবকিছুই হয়। বিয়ে হওয়ার কয়েক ঘন্টা পরে সোহাগ চলে যায়। বিয়ে সন্ধ্যায় মাগরিবের সময় সে সোহাগ 9টার দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে ও আসে না, এমনি আসে তো আগে থেকে না আসে না, ফোনে এমনি কন্টিনিউ কথা হয়, সকালে দুপুরে ফোন করে, খোঁজ খবর নেই, এরকমই। তো এদিক দিয়ে তো আমার বিয়ের বয়স তো চলেই যেতেছে, 2-3 মাসের বেশি হয়ে যেতেছে, মার বিদেশের কোনো খবর আসতেছে না। এর মধ্যে সোহাগের সাথে আমার ঝগড়া শুরু হয়ে যায়। সোহাগের কথা হয় তোমার আম্মু বিদেশ যাওয়ার মানে চলে যাবে, তখন আমাদের সাথে এই ধরনের একটা কন্ট্যাক্ট করা হয় যে আমি আসবো না। তো তোমার মা তো এখন বিদেশ যায় নাকি, এখন আমি এরকম করবো কেন? সে হাজবেন্ড মানে তখন বিদেশের কথা চলতেছে, বাট ভিসা আসে নাই, তখনও ভিসা আসে নাই। তো এরকম চলতেছে, আমি মারে বলি না যে সোহাগ আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, ঝগড়াঝাটি করতেছে। তো একদিন সোহাগ আমাকে একটা চড় মারে। এই কথা কাতে নিয়ে আমি বলছি যে আমি আমার মার কথা থেকে নড়চড় হব না, 3 বছর পরে আপনি আমার সামনে আসবেন, 3 বছর পরে আমি আপনাকে আপনার ওয়াইফ হিসাবে আপনার সামনে যাবো, আপনি আমাকে হাজবেন্ড হিসাবে আমার কাছে সামনে আসবেন। ততদিন পর্যন্ত আপনাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আলটিমেটলি হয়নি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে জেগে আছেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, বিকজ আমরা আবারও ফিরছি বৃষ্টির জীবনের গল্পে। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম, আপনার সাথে এক ধরনের খারাপ বিহেভের কথা আপনি বলছিলেন, গায়ে হাত তোলার কথা বলছিলেন। আমাকে একটা চড় মারার পরে সে কথাটা আমি কাউকে জানাই না, নিজে কান্নাকাটি করি। তারপরে তার সাথে আমি একই কথা বলি যে আমি আমার মার কথায় লচ্চর হব না, আপনার সাথে আমি কোন ধরনের রিলেশন করবো না, আমার বাড়িতে আসতে পারবেন না। তো উনি আমার যে খালার সাথে এখন আমরা আছি, ওই খালার সাথে যোগাযোগ করে, খালাকে বলে যে খালা ও এই ধরনের ব্যবহার শুরু করছে, ও যে গায়ে হাত তুলছে সেটা ও বলে না। তো আমার আম্মু বলছে ঠিক আছে, খালা মার সাথে শেয়ার করে যে এটা তো হয় না, যেহেতু বিয়ে দিয়ে ফেলছে, এখন তো আর কিছু করার নাই। তখন মা বলল খালাকে যে নিজের পায়ে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে যাক। যেহেতু যখন আমার সাথে ওর সাথে বিয়েটা হয়ে যায়, তখন ও পড়াশোনায় করে। ওর বাবা ওকে বরিশাল থেকে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে ও পড়াশোনা করে, মেসে থাকে, জানে না, ও কাউকে বলে না, ওর ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে না, বাস এটা ওর কাছে গোপনে থাকে। তো আমার খালা মা বললো যে আমি আমার মেয়েকে বিয়ে দিছি বেকারের কাছে, ঠিক আছে জেনে শুনে দিছি, কিন্তু ও যেহেতু দেখতেছে আমি এখনো যেতে পারতেছি না, আমার ভিসা আসতেছে না, ওর যদি আমার মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, ধরনের চিন্তা ভাবনা থাকে, তো নিজের পায়ে দাঁড়াক, চাকরি করে আমাকে নিয়ে যাক। তো খালা এই কথাটা আবার সোহাগের সাথে শেয়ার করে। তখন কি করতো? পড়াশোনা করতো। কিসে পড়তো? ইন্টার ফার্স্ট ইয়ার। এরকম একটা ছেলের সঙ্গে আপনাকে বিয়ে দিল। ওকে। তো খালা ওকে এই কথাটা বললো যে সোহাগ তোমার শাশুড়ির সাথে কথা বলছি, তোমার শাশুড়ি আমার এই কথা বলছে। তো বললো যে ঠিক আছে আমি চিন্তা করে দেখবো। তো ও সে একই কাজগুলা করে যে কাজগুলো আমার বাবা করছে, আমার জন্মদাতা পিতা করতো, যে আমি অফিসে যাচ্ছি, কিন্তু কখনো আমাকে 1 টাকা দামে একটা সুতো কখনো দেয়নি, শুধু বিয়ের মার্কেটটা যতটুকু দরকার, বিয়েটা শাড়ি, টুকটাক কসমেটিক্স, এইগুলাই। তো আমি কখনো ওর কাছে কোনো চাইতাম না, আমার চাইতে ইচ্ছা করতো না। মার কাছে বলতাম মামা এটা লাগবে এটা লাগবে, ওর কাছে কখনো বলতাম না। তো ও বলতো যে বৃষ্টি আমি একটা চাকরি পাইছি। তো ঠিক আছে, কিসের চাকরি এটা পরে বলবো। তো এরকম দেখতেছি ও আমাদের বাসায় আসতে যেতেছে, আমার সাথে উনি একটা রিলেশন ঘনিষ্ঠ করতে চাইতেছে, বাট উনি কোনো ইনকাম করতে পারতেছে না, আমার কোনো খরচ দিতে পারতেছে না, কিছুই না। আমি খাচ্ছি মার উপরে, থাকতেছি সব মার উপরে আর এই আব্বুর উপরে। তো দেখতেছি প্রায় 1 বছরের মতো হয়ে যাইতেছে, 6 মাস পার হয়ে গেল। তো 6 মাসের মধ্যে আমাদের বাসায় কখনো আসেনি, যা হইতেছে ফোনে হইতেছে, আর দেখা হইলে এরকম হইতেছে যে আমি গেছি বা ও আসছে, বাসায় না, আমার সাথে লোক গেছে, বন্যা গেছে বা আমার কোনো খালতো ভাইটাই গেছে, ছোট মোটো কেউ নিয়ে গেছি, ওইখান থেকে ও বিদায় হয়ে গেছে, আমি বাসায় চলে আসছি। তখন আমি মাকে বললাম যে মা তোমার ফ্যামিলি একটা ভুল করছে, তোমারে বিয়ে দিয়ে খোঁজ খবর না নিয়ে কোন ছেলে, কোন বাড়ির ছেলে, কি পরিচয়, ভালো না মন্দ, আমারও সেই একই কাজ করলা। তো মা এই কথাটা শুনে আমার দিকে তাকায় বলল তুমি এই কথাটা আমারে বলতে পারলা? হ্যাঁ অবশ্যই, আমি আজও পর্যন্ত ভাই আমি জীবনে যে কয়টা কাজ করছি মার পারমিশন ছাড়া করি নাই, মারে জিজ্ঞেস করছি, মা সায় দিছে সেটাই করছি, মা যেটা বলছে সেটাতে রাজি হয়েছে। তো মা আমার বিয়ে ঠিক করছে, আমি রাজি হয়েছি। বলার পরে মা বলতেছে তাহলে এখন কি করবা? আমি বলছি এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি, আমি ওর সাথে সম্পর্ক রাখবো না, এই জন্য কারণ ওর ভিতরে আমার বাবার কোয়ালিটি গুলো আমি দেখতেছি, মিথ্যা কথা বলা, ছলনা করা,
যেটা আমার বাবা করতো, কাজের প্রতি অলসতা। এগুলা বলাতে মা আমার ফ্যামিলির সাথে বোঝে যে আমার মেয়ে কথা বলতেছে। পরে সোহাগরা এসা বললো, কারণ আমার কথা শুনলে তো আর হবে না, দুই পক্ষের কথা শুনতে হবে। সোহাগ বলল যে আমি এখন চাকরি করব না, বিয়ে করছি, 8 বছর পর ওঠে না। মা বললো ঠিক আছে 8 বছর পর নিবে, 8 বছর তুমি আমার মেয়ের খরচ করবো দিবা না? ওর তোমার স্ত্রী বললো যে না, আমি 8 বছর ওরে 1 টাকাও দিতে পারবো না, যদি 8 বছর আপনার মেয়েকে অপেক্ষা করতে না পারেন তাহলে আপনার অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। ওইটা বললো। তো সোহাগের সাথে ওদিন আমার শেষ কথা। তারপর সবাই চলে গেল, আমিও চলে আসলাম। তো রাস্তার মধ্যে বললো, বৃষ্টি তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? দাঁড়াইছি, বললো তোমার থেকে একটা বাজে মেয়ে অনেক ভালো, এভাবে এই কথাটা বললো। ওকে, তোমার মতো স্ত্রী থাকার চেয়ে একটা বাজে মেয়ে থাকা অনেক ভালো। এই কথাটা বলার পরে আমার হাতটা ধরে, ইচ্ছে করে হাত ধরে জোরে ঝাড়ি মেরে ফালাই দিই, এটা বলে যে আজকে তোমার সাথে আমার শেষ দেখা, শেষ কথা, যদি পারো ডিভোর্স লেটারটা দিয়ে দিও। কারণ ও দিলে ওর কাবিন নামাটা দিতে হবে, 4 লাখ টাকার কাবিন ছিল, কাবিনের কাগজও কখনো উঠানো হয়নি। আমি বললাম যে ঠিক আছে। বলার পরে চলে আসছি বাসায়। আসার পরে এই যে ওর সাথে যোগাযোগ বন্ধ হয়েছে, ওর সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পরে ওর সাথে কোনো যোগাযোগ নাই, আম্মুর বিদেশে কোনো খবর নাই। 3 মাস পর হঠাৎ করে ওই মহিলা এসে বলল যে আপনার ভিসা আসছে। কিসের ভিসা? আমার মাকে বলছে কিসের ভিসা? আপনার গার্মেন্টস এর ভিসা আসছে। ঠিক আছে, গার্মেন্টস এর ভিসা, মেডিকেল করতে হবে। তো আম্মুকে বলতেছে গার্মেন্টস এর বিষয়ে যেতে হলে আপনাকে ভাষা শিখতে হবে। তো আম্মু সেটা ডাউট করলো যে ভাষা শিখতে হয় শুধু বাসার কাজে গেলে, হাউস ভিসায় গেলে ভাষা শিখে যেতে হয়, যেমন ওই আসবাবপত্রের নাম, খাবারের নাম, পেঁয়াজের নাম, আলুর নাম, এগুলো শিখতে হয়। তো মারে উনি বুঝাইলো যে নতুন নিয়ম করছে সরকারে। মা বললো আমি অনেক আগে বিদেশ ছেড়ে আসছি, করতেও পারে, মা এমনি লেখাপড়া একটু কম জানে, এইসব বিষয় কিছু বুঝে না। তো ঠিক আছে শিখবো। মিরপুর 1 নম্বরে যে ভাষা শিখতে হবে, টেকনিক্যাল যেই অফিসটা আছে ওইখানে ভাষা শিখায়, বিদেশি ভাষা। তো এর মধ্যে আমার আম্মু ওইখানে যাওয়া আসার পথে আমাদের নারায়ণগঞ্জ থেকে বন্দর যেতে হলে নৌকা পার হয়ে যেতে হয়। তো নৌকা একদিন পার হতে যে আমার মার বুকে একটা আঘাত পায়, নৌকার বৈঠার সাথে বাড়ি খায়। বাম পাশের বেস্টের মধ্যে বাড়ি খাওয়ার পরে আম্মু একটু ব্যথা পায়। ব্যথা যাওয়ার পর এটা বাড়িটা একটু জোরে লেগে গেছে, যেহেতু এখানে রক্ত জমাট বেঁধে গেছে। আম্মু এটা আর বোঝে নাই, ব্যথা করতো না, পা এক্সট্রা খাইতেছে, কমতেছে, আর ভাষা শিখতেছে। ভাষা শিখা টিকার পর ওনারা আবার মেডিকেল করবে। মেডিকেল করার পরে এক্সরে করলো, এক্সরেতে ধরা পড়লো যে আমার আম্মুর বাম সাইডের বেস্টে একটা দাগ আছে। কিসের দাগ? ব্লাড জমা আছে। তো এর মধ্যে ভিসার ডেটও কম আসছে, ভিসার খুব অল্প সময় নিয়ে আসছে ভিসা, তাড়াতাড়ি যেতে হবে। তো ওই মহিলা আম্মুরে বুদ্ধি দিল যে আপনি 10,000 টাকা দেন, 10,000 টাকা দিলে আমরা ওনাকে যদি 10,000 টাকা দিয়ে দিই তাহলে আপনার এটা ওকে করে দিবে, আপনার রিপোর্টটা নেগেটিভ করে দিবে যে আপনার কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ব্যথাটা কমছে, রিপোর্টও ঠিক আসছে, ফ্লাইট চলে আসলো ঘুষ দিয়ে। হ্যাঁ, ঘুষ দিয়ে ফ্লাইট চলে আসলো। ফ্লাইট হলো সেপ্টেম্বরের 12 তারিখে ফ্লাইট, 2014। তো তখনও আম্মু জানে যে আম্মু গার্মেন্টস এর বিষয়ে যাচ্ছে। যখন টিকেটের মধ্যে কিন্তু নাকি লেখা থাকে যে সে কোন কাজ যাচ্ছে, কিসে যাচ্ছে, ঠিকানা নাকি সব লেখা থাকে। আচ্ছা। তো আম্মু ওই প্লেনে উঠলো, ওইটা পড়লো, পড়ে আম্মু পুরাটা বুঝে নাই কা। তো এখানে পৌঁছাইলো, যে দালাল দিয়ে গেল, ওই দালাল ওই দেশেই থাকে। ওনার কাছে গেল, উনি আম্মুকে না যাওয়ার কয়েক মিনিট পর, মানে ওই দেশে বিমানবন্দরে নামার পরে জাস্ট আম্মুর হাইটে আসতে ওনার সামনে যতক্ষণ লাগছে, একটা ট্যাক্সি ভাড়া করলো, ডাইরেক্ট একটা বাসায় এনে দিয়ে সব বললো। আম্মু ওনাকে দেখে বলছে যে ভাইয়া দাঁড়ান, দাঁড়াইছে। উনি বলছেন আমাকে গার্মেন্টসে দিচ্ছেন অপারেটরের ভিসায়, আপনি আমাকে এই বাড়িতে দিয়ে গেলেন কেন? বলে উনি জানতো না যে উনি যার কাছে বলছে উনি ছলনাটা করছে। আচ্ছা। উনি বললো না তো, আমি আপনাকে তো গার্মেন্টস এর বিষয়ে কখনোই বলিনি আনবার, গার্মেন্টস এর বিষয়টা এখন বন্ধ। তা আম্মু এখন কি করবে? আর উনি বললো যে এখন কিছুই করার নেই, আপনি কাজ করেন, বাসায় দেশে যোগাযোগ করেন, আর উনাকে বলেন কি হবে। তা আম্মু ওই বাসায় ঢুকলো, যার পরে এখানে ওই ভাষাটার সাথে সব তো শিখেই গেছে, যারপর এখানে কাজ করতেছে 2-3 মাসের মতন। 2 মাস পরে আম্মু ফোন করছে আমাকে, কোরবানি ঈদের পরে ফোন করে, সেপ্টেম্বরে যাওয়ার পরে কোরবানি ঈদের পরে ফোন করে। ফোন করে বলে কান্নাকাটি, অনেক কান্নাকাটি করে। তো আম্মুর কান্না শুনে আমি নিজেও কান্না করি যে মা কি হয়েছে। পরে বলে যে তুই মহিলার কাছে যে বল যে উনি মিথ্যা কথা কেন বললো, আর আমি উনার কাছে বিশ্বাসে আসছি যে উনি আমাকে গার্মেন্টস এর বিষয় দিবে, যেই কাজ আমি জানি, যে কাজ আমি শুরু থেকে করে আসছি, উনি আমার বাসা বাড়ির কাজে কেন দিল। তখন ওনার কাছে আমি যাই বললাম যে আন্টি আপনি এই কাজটা কেন করছেন, আপনি আমার মার সাথে মিথ্যা কথা বলছেন। ঠিক আছে, আপনি আমার মারে বলতে পারতেন যে ভাই এই বিষয় নাকি এই বিষয় আছে, তুমি গেলে যাও, না গেলে না যাও। বলে তোমার মার আমি বলছি, তোমার মা মনে হয় ভুলে গেছে। আমি কি এটা কেমন কথা বলেন? একটা মানুষ একটা কাজে যাইতেছে, সেটা সে ভুলে যাবে? ওইখানে যায় তার মনে পড়ে গেছে। পরে উনি বলে ঠিক আছে, গেছে তো গেছে। উনি আর কথা কাটায়, উনার কাছে গেলে উনি অনেক ব্যস্ততা দেখায়, অনেক কথাবার্তি কাটায় দেয়। এমনি বাসা বাড়ির কাজে বিদেশ যেতে লাগে মাত্র 15,000 টাকা। উনি আমার আম্মুর কাছ থেকে 85,000 টাকা নিছে। দেওয়ার পরে আম্মুর এখানে 2-3 মাস হয়ে যায়। ওনার আম্মু আর আম্মুকে ফোন করতে দেয় না দেশে।
আম্মুকে ফোন করতে দেয় না, আম্মুকে অনেক কাজ করায়, রাতে বাংলাদেশে রাতে 2টা পর্যন্ত কাজ করায়, আর গোসল করতে দেয় না। বাঙালি বেশি পানি নষ্ট করে, গোসল করতে দেয় না, ভাত খেতে দেয় না, রুটি খেতে দেয়, আর ওদের দেশে যে ধরনের খাবার আছে ওইগুলো খেতে, যেগুলো আমার আম্মু খেতে পারে না। অভ্যাস নেই খেয়ে আমার আম্মু এখানে অসুস্থ হয়ে যায়। এক হচ্ছে না খাওয়া, আবার ওই বুকের ব্যথাটা দেখা দেয়। আমরা এইসব এ ধরনের কিছুই জানি না যে আম্মুর এত কিছু এখানে হইতেছে। এদিকে আব্বু আমাদের বাজার সদাই দিতেছে ঠিক মতন, উনি আসতেছে সপ্তাহে একদিন, 15 দিন একদিন, যা যা লাগতেছে দিতেছে, আবিরকে দেখে দিতেছে। যেহেতু ওনার এখানে আসার উদ্দেশ্য একটা মাত্র ছেলে ওনার এখানে, আমাদের কোনো ব্যাপার না। ঠিক আছে, উনি এইভাবে আসতেছে। আজ জিজ্ঞাসা তোমার আম্মু ফোন করে কিনা, আম্মু শুধু 6 মাসের মধ্যে আমার শুধু 2 দিন না 3 দিন ফোন করছে বিদেশ থেকে। ওনাকে ফোন করে, উনি যে মোবাইল নিয়ে গেছে ওইটা ওনারা কেড়ে নিছে, যে ফোন নাম্বার নিয়ে গেছে ওইটা ওনারে ধরতে দেয় না। তা আম্মু এরকম কষ্ট দিতেছে, তার আম্মু এখানে কি করে, ওইখান থেকে ওইখানকার হেড অফিসে চলে যায় যেখান থেকে ওনাকে আনা হয়েছে। ও অফিসে যোগাযোগ করে যে এই তো জর্দানি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছে। তো উনি আমার আম্মুর নামে অনেক মিথ্যাবাদী কথা বলে। তা আম্মু ওই দেশের ভাষা বুঝে দেখে আম্মু উত্তর দিতে পারছে। উত্তর দেওয়ার পরে আমার আম্মুকে আবার ওইখানে পাঠায়। ওইখানে পাঠানোর পর ওই মহিলা আমার আম্মুকে বলে এখন তুই 15 দিন একদিন গোসল করবি। আম্মুরে বলে আর আম্মুরে বলে তোরে সারাদিনে একবার ভাত খেতে দেবো, মানে যাই খেতে দেবো, সপ্তাহে একদিন ভাত খেয়ে দেবো, আর সারাদিনে যদি ভাত খাওয়ার ইচ্ছা থাকে তাহলে একবার খেতে দেবো। তো আমার মা নামাজ পড়ে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় পড়তো। নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এর মধ্যে একদিন উনি আমার আম্মুকে বললো যে নেই বাংলাদেশে ফোন কর। ফোন করার পরে আম্মু ডাইরেক্ট আমারে বলতেছে তুমি এক্ষুনি পুরান পল্টনে চলে যাও। পুরান পল্টনে যেয়ে জোর পানির ট্যাঙ্কি যে অফিসটা আছে ওই অফিসে যাও। জোর পানির ট্যাঙ্কি গেলেই একটা ফোন নাম্বার দিয়ে দিল, ওই ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে বাদলের কাছে যাবা। বাদলকে আমি তখন জানি না যে আম্মু কার মাধ্যমে গেছে। বাদলের কাছে যেয়ে বলবো আমার আম্মুকে যেভাবে পারেন বাংলাদেশে নিয়ে আসেন। তো ওনার কাছে পুরান পল্টন যাই, 1 নাগাদ 3 মাস যাই। আমি বাদলকে প্রায় 15 দিন ঘোরার পরে খুঁজে পাই। বাদলই আমার সামনে দিয়ে ঘুরতেছে, বাদলই ফোন রিসিভ করতে, কিন্তু বাদল বলতেছে আমি বাদল না। সেই বলতেছে, তার সাথে দেখা হয়েছে, সে বলতেছে বাদল সাহেব এখানে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। তারপর আমি ওনাকে একটা চড় মারি। যখন জানতে পারছি যে সেই অরিজিনাল বাদল, ওনাকে আমি একটা থাপ্পড় মারি। থাপ্পড় মারার পর সে অনেক রাগ হয়ে যায়। তখন বলছে আপনি 50টা মানুষ ডাক দিয়ে নিয়ে আসেন। 5টা তো বলিনি, 50টা মানুষ ডাক দিয়ে নিয়ে আসেন। তারা যদি বলে যে আমার থাপ্পড় মারাটা ভুল হয়েছে তাহলে আপনি আমার একটা মায়েরা দিয়েন। এভাবেই বলছি, কারণ আমি আপনার কাছে 1 নাগাদ 15 দিন আসছি। আপনি ফোন রিসিভ করছেন, আপনার সাথে দেখা হয়েছে, আপনি বলছেন আপনি বাদল সাহেবের অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনাকে সবাই বাদল বলেই কেন ডাক দেয়? আপনি এখন স্বীকার করলেন কেন আপনি বাদল? এখানে আপনাদের চলছেটা কি? আমার মার জীবনটাকে আপনারা নষ্ট করে দিবেন? আপনারা বিদেশ নিয়ে গেছেন কেন? মিথ্যা রাষ্ট্র কেন নিছেন? এগুলা বলতে বাদলই ওইখানকার দালালের সাথে যোগাযোগ করে যে ওনার মেয়ে এসে অফিসে অনেক চিল্লাচিল্লি করতেছে। উনি আমার একদিন ফোন করে, আমি মোবাইলে 2000-3000 টাকা নষ্ট করি প্রতিদিন, 500-600 টাকা করে রিচার্জ করি মোবাইলে। আমার খালার কাছ থেকে নিতেছি, মানে যার কাছ থেকে পাইতেছি আমি টাকা শুধু নিতেছি আমি মোবাইলে ভরার জন্য, আমি মার সাথে কথা বলবো। তো ওর মধ্যে আমার আম্মুর এত বুকের ব্যথা উঠা যায়, বুকের ব্যথায় আমার আম্মু মানে অজ্ঞান হয়ে যায়। ওইখানকার হাসপাতালে নিয়ে যায়, নিয়ে অনেক আল্ট্রাসাউন্ড করে, সবকিছু করার পর ধরা পড়ে না বেস্টে সমস্যা আছে, টিউমার আছে। এটা শুনে ওইখানকার মহিলারা বলতেছে যে তুমি এখন গুরুতর অসুস্থ, তোমার এদের কোনো কাজও করানো যাবে না, তুমি দেশে চলে যাও। তো আমার আম্মু বলতেছে আমি যে আপনাদের এখানে এতদিন ধরে আসছি, আপনারা কোনো বেতনের কথা বলেন যে একবারে দেবো, একবারে দিব, 2-3 মাসের একবারে দিব, তুমি একবারে দেশে পাঠাবা। তো আমি তো দেশে ঋণ করে আসছি, আমি ঋণ কিভাবে দেবো? বলছে তোমার যদি এখন সমস্যা নিয়ে যাইতে হয়, তোমার এই বেতনের টাকা আমার কাছে জমা আছে, 6 মাসের টাকা দিয়ে তোমার নিজের টাকা দিয়ে টিকিট কেটে তোমার বাংলাদেশে যেতে হবে। তো মা বলতেছে যে আমি আপনাদের এখানে কাজ করলাম, 6টা মাস কাজ করছি, আমি অসুস্থ হয়েছি, আমার বেতনের 1 মাসের বেতন টাকা তো আমার হাতে নিয়ে যাওয়া উচিত। তো ওনার আম্মুরে তাহলে আসতে দেবে না, বলতে তুমি ব্যথা থাকুক আর যাই থাকুক তোমার তাহলে 3 বছর শেষ করে যাও। আমি বলতেছি আমি 3 দিন টিকতে পারবো কিনা সন্দেহ আছে, আমি 3 বছর কিভাবে থাকবো এত বড় সমস্যা নিয়ে। তো আম্মুকে 6 মাসের বেতন দিয়ে টিকিট কেটে বাংলাদেশে পাঠাইবো। ওটা আমাদের বলে না, আম্মুকেও ফোন দেয় না। একদিন একটা রং নাম্বারে মিস কল আসে, একটা বাহিরের নাম্বারে মিস কল আসে। আসার পরে সেই নাম্বারে আমি দেখেছি যেটা জর্ডানের নাম্বার। তো আমার একটা আন্টি মিরপুরে থাকে, উনি আম্মুর সাথে থেকে আসছে বাহিরে, উনি ওই দেশের ভাষা জানে। আমি নারায়ণগঞ্জ থেকে ওনার ঠিকানা ওনাকে খুঁজতে খুঁজতে মিরপুর যাই এই নাম্বার দিয়ে ফোন করে ওনার সাথে ওই জর্ডানির কথা বলাই। ওই জর্ডানির কথা বলার পরে ওই জর্ডানি আম্মুর কাছে আন্টির কাছে বলে যে ওর আম্মা ওই বৃহস্পতিবার দিন রাত্রে আসতেছে, বাংলাদেশে আসতেছে। তো ওরা শোনার পরে আন্টি বললো যে তারপরে শিওর না, যেহেতু একটা রং নাম্বার আসছে। আর উনিও বলতেছে মর্জিনা, তো মর্জিনা বলতেছে, তো মর্জিনা তো কত রকমের কত মানুষের নাম থাকতে পারে। তারপরে আম্মু কি করে, ফোন করে না। আম্মু যখন এয়ারপোর্টে চলে আসে, ওনারা যখন এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে চলে আসে, তখন আম্মু একজনের কাছ থেকে মোবাইল চেয়ে ফোন করে বাংলাদেশে। ফোন করে শুধু বলে যে আমি এতটা বাজে আসতেছি, আমার ফ্লাইট, আমার রিসিভ করতে আইসো। বইলা আম্মু প্লেনে উঠে যায়। উঠে যাওয়ার পরে আমি আব্বুরে ফোন করে বলি যে আব্বু আম্মা এতটা বাজে আসতেছে, তোমার যা নিয়ে আসতে হবে। তারপরে ওই আন্টি, যে আন্টি এতটুকু হেল্প করে,
সেই আন্টি আব্বু দুজন যে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে, এয়ারপোর্ট থেকে আম্মু যখন আসে, আম্মু তো জঘন্য কালো, তো দেখা যাইতেছিল এত শুকনা ছিল, আর একটা বেস্ট ওনার ফুলে অনেক বড় হয়ে গেছে ব্যথা। উনি 2 হাতে বেস্ট চাপা দিয়ে মানে এয়ারপোর্ট থেকে বের হইতেছে, আর টলি কোন রকম টানতেছে, শুধু ওনার যে কাপড় চোপড় নিয়ে আসছে ওইগুলো, আর ওইখানকার একটা সুতো মানে নাই, আনার পর ওইগুলো ফালে আম্মু পড়ে গেছে। তো আব্বু সিএনজি নিয়ে গেছিল, সিএনজি করে বাসায় আসলো। আসার পরে আম্মু দেখলো আমি রান্না করতেছি, আমি আম্মুরে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছি যে আমার মা কি গেছে, কি হয়ে আসছে। আমি রান্নাঘরে ভাতের মার গালতে যে ভাতের পাতিলা কই পড়ছে জানি না, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো আমাকে উঠাইছে, উঠায় ঠিকঠাক করলাম। আম্মুরে দেখে কান্নাকাটি, সবাই যে কি মহিলা কি হয়ে গেছে। তো আম্মুর বেস্টের প্রবলেম। তো আব্বুকে বললাম, এই আব্বুকে যে আম্মুর বেস্টের প্রবলেম, এখন কি করবা? তা আব্বু বলতেছে এটার কোনো সমস্যা না, এটা হোমিওপ্যাথি খেলে ঠিক হয়ে যাবে, এটা বলতেছে। তো হোমিওপ্যাথি খেলে ঠিক হয়ে যাবে। তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কিন্তু রোগীকে নিয়ে যাওয়া উচিত। আমার সমস্যা আমি ডাক্তারকে বুঝাই বলবো। আরেকজন কিন্তু বললে সেই ডাক্তার তার ভাষায় বুঝবে, কিন্তু কারণটা বুঝবে না, কোথায় ব্যথা, কিরকম ব্যথা। তো সে কি করে, আম্মু বেস্ট দেখাবে আরেকটা ডাক্তারের কাছে, যে এরকম কিছু চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে, করার পরে আম্মুকে নেয় না। উনি যাই ওনাদের কাছে প্রকাশ করে যেভাবে ওনারা ভাবে যে ওনার বেস্টে একটা ফোড়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ফোড়া পাকানের ওষুধ দেয়, ভিতরে এটা পেকে যাওয়ার পরে আম্মু ব্যথায় টিকতে পারতেছে না, এমন জোরে জোরে কান্নাকাটি করতেছে, কি করলে কান্না থামবে, ব্যথা থামবে, কিছুই করতে পারতেছে না। তখন আমাদের পাশের একটা আন্টি, উনি আম্মুরে বলে যে তোমার নিয়ে আমি চলো খানপুর হাসপাতাল যাই, নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল, সরকারি হাসপাতাল, ওইখানে যায়। ওইখানে যাওয়ার পরে টিকিট কাটে যে বেস্টের সমস্যা, তো ওইখানে বেস্টের যে সার্জারি ডাক্তার আছে ওনার কাছে টিকেটে যা লিখে দেয় সেখানে তো যেতে হয়। ওইখানে গেল, ডাক্তার দেখে বললো যে এখানে আপনাদের সাথে কি কথা বলবো, অনেক রোগী আছে, কার্ড দিয়ে দিলাম, আমার চেম্বার আসবেন। ওনার চেম্বার হচ্ছে নারায়ণগঞ্জ ডন চেম্বার। ওইখানে গেল আম্মু বিকালে যাওয়ার পর উনি আমার আম্মুরে বললো আপনি আগেই কয়টা টেস্ট করে নিয়ে আসেন। তা উনি আমার আম্মুর বেস্ট দেখে বুঝতে পারছে যেখানে প্রবলেম আছে, যেহেতু একটা ছোট একটা বিশাল বড়। তো তখন টেস্ট গুলা করতেছে যে এখান থেকে প্রয়োজন বের করে টেস্ট করবে। তো এই টেস্ট গুলা করছে, এই টেস্টের রিপোর্ট গুলো উনি আমাদের দেন। ওনাদের সাথে ফোনে কানেকশন, অফিস থেকে বলে দিছে যে এই প্রবলেম হয়েছে, ওটা আমাদের আর বলে নাই। আর আম্মুরে বললো যে আপনি আজকে বাসায় যান, 1 সপ্তাহের ভিতর যদি আপনি অপারেশন না করেন তাহলে আপনার সমস্যা হবে। এখন বাসায় আসছি, আসার পরে কিছু করার নেই, বাস্তব হলে এখন ডাক্তারের কথা শুনতে হবে, টাকা জোগাড় করতে হবে। আসার পরে আম্মু এসে সবার কাছে কান্নাকাটি করে বললো যে আমি অপারেশন না করে, আমি আসলে আমার যেই ব্যথা করে আমার মনে হয় এই ব্যথা আমার দম বন্ধ হয়ে যায়, যেহেতু আমি বাঁচবো। তো এটা শুনে আমি সবার কাছে বলি যে আমার মারে বাঁচাইতে হবে। পরে আমার আত্মীয় স্বজনের সবাই যে যা পারছে সবাই মিলা প্রায় 35,000 টাকা দিছে, আর 5,000 টাকা আমার আব্বু ভরছে। তো অপারেশন ডেট দিল 30 তারিখে, 27 তারিখে 29 তারিখে ডেট দিল। সেদিন রাত্রে গেলাম, কিন্তু আম্মুর টেনশনে প্রেশার বাইরে গেছে, এই জন্য অপারেশন হয়নি। সকালবেলা হবে, 30 তারিখে সকালবেলা হবে। আর আম্মুকে 1 ব্যাগ রক্ত লাগবে, রক্ত আমার এক খালতো ভাই দিছে। আব্বুকে রক্ত দেওয়ার কথা বললাম, আব্বু বলতেছে যে তোর মায়ের রক্ত দিব, তোর মায়ের রক্ত দেবার আমি মরবো নাকি, উনি কথা বললো। তো ওনারা আমি আর হাসপাতালে লোকের সামনে এত কথা বলি না যে কেন রক্ত দিবা না, তো প্রশ্ন করি, যেহেতু এক কথা উত্তর দিছে। তো খালতো ভাইরে ফোন করে বললাম, ও রক্ত দিছে। তো সকালবেলা অপারেশন হবে। তো অপারেশন থিয়েটারে ভাইয়া আমি লাকি মনে করি যে আমি এখানে ছিলাম, কিভাবে অপারেশন হয়েছে আমি এটা দেখছি। একটা কারণ ছিল যে আম্মুকে অপারেশন থিয়েটারে ঢোকার পরে অপারেশনে যখন এটা কাটা হলো, উপরে চামড়াটা যখন কাটা হয়েছে, তখন ডাক্তার বলতেছে ওনার রক্ত লাগতে পারে, যেহেতু ব্লিডিং শুরু হয়ে গেছে, অনেক রক্ত যেতেছে। রক্তটা সারা রাত্র ফ্রিজে ছিল, আর ঠান্ডা রক্ত তো শরীরে পুশ করা যায় না, তো রক্তটাকে গরম করতে হবে। তো আমার ঢাকায় নিয়ে এসে জুনার একজন গার্জিয়ান আসেন, তো আব্বু নিচে ছিল, আমি উপরে আসছি। আসার পর রক্তটা আমার পেটের সাথে বেল দিয়ে বাইতে দিল, যে আমার শরীরের গরমে যাতে রক্তটা তাড়াতাড়ি গরম হয়, এই জন্য আমাকে অপারেশন থিয়েটারের সাইডে মানে ভেতরেই এক সাইডে দাঁড়া করালো। তো উনি আমার সামনে অপারেশন করছে। তো উনি আমাদের সাথে কারোর সাথে বলেনি ডাক্তার যে আপনার আম্মুর একটা বেস্ট আমরা কেটে ফেলবো, এই ধরনের কিছু বলছে টিউমার বের করবো। তো টিউমার বের উনি আমাদের বলার দরকার ছিল যে একটা বেস্ট কাটতে হবে, ওনার প্রবলেম বেশি হয়ে গেছে। তো তখন উনি আমার সামনে আমার মার বেস্টটা কেটে উনি অপারেশনটা ভুল করে ফেলছে। অপারেশনটা ভুল বলতে উনি সেলাই ঠিক মতন এতখানি ফাঁক করে সেলাই করছে। আমি ওই জায়গায় ছবি উঠাইতাম আম্মুর, কিন্তু উঠাইনি, কারণ তা দেখলে যে কোনো মাস যেরকম একটা ফিলিংস হয়ে যাবে ওনার, ওটা দেখলে সেটা আমাদেরই সমস্যা হবে, কারণ সবকিছু দেখে মানুষ কিন্তু পজিটিভ ভাবে নেয় না। তো অপারেশন ভুল করছে, আর আমার আম্মুর সেলাইটা উনি প্লেন ভাবে দেয়, ওটা কাটার পর ওটাকে 4টা টুকরা করলো, বেস্টটাকে 4টা টুকরা করে একটা এত বড় একটা বই আনতে বললো আমাদের, এত বড় একটা বই নিয়ে আসলাম, ওই বইমের ভিতরে এটা ভরে দিছে। ভরা দেওয়ার পরে ওটা বলছে আমাদের একটা পরীক্ষা করতে, যেটা টেস্ট করতে 2500 টাকা লাগবে। তা আব্বু ওনাকে 1500 টাকা দিয়ে আসছে, যে আমি রিপোর্ট নিব 1000 টাকা দিয়ে।
তো ওনারা বলছে রিপোর্ট আপনারা এখানে কাউন্টারে টাকা জমা দিলে রিপোর্ট আমরাই দিয়ে যাবো, আপনারা আসতে হবে না। আমাদের কোনো টোকেন দেয় নাই, কিছু দেয় নাই, যা দিছে ওনাদের হাসপাতালের লোকের কাছে দিছে। তো আমার আম্মুর অপারেশনের দরকার ছিল যে একটা সেলাই সাথে একটা সেলাই নর্মাল ভাবে সেলাই দিবে, যাতে এখানে খাওয়া দাওয়া করলে বা স্বাস্থ্য বাড়লে যখন দুইটা সমান হয়ে যায়। আমার আম্মুর এমন ভাবে অপারেশন করছে যে উপর দিয়ে এমন এখন ওই জায়গাটা আলু হয়ে আছে আর ভেতরে কিছুই, মাঝখানে কিছুই নাই, হাড্ডির সাথে মেলাই ফেলছে, নিচে আর উপরের অংশের কোনো মিল নাই। আর এমন মোটা মোটা সেলাই করছে, আর আমার আম্মু মোটা মানুষ তো চামড়া ভারী করে সেলাই, 4 পরল দিয়ে সেলাই করছে। পরীক্ষা করার পর ধরা পড়ছে যেটাকে 4 পরল করে সেলাই করছে। ডাক্তার অপারেশন ভুল করছে, তো সেলাই করার পরে বললো আপনারা 10 দিন পরে আসবেন। 10 দিন পরে গেলাম, যার পর সেলাই কাটলো, বলতেছে শুকায় নাই, তখন সেলাই শুকায় নাই। উনি বলতেছে যে আপনারা পপুলারে চলে যান, নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চলে যান, 10 তলায় যাবেন ডাক্তার শামসুন নাহারের কাছে। কেন যাবো স্যার আমি জিজ্ঞেস করছি, বলছে ওইখানে গেলেই বুঝতে পারবেন। তখনও উনি আমাদের বলে নাই কি আমার আম্মুর সমস্যার কথাটা। তখন ওই গেছি, যাওয়ার পরে সিরিয়ালে ছিলাম, 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইলাম। উনি আমার আম্মুর কাগজপত্র দেখে নাই, আমার আম্মুর শুধু সেলাই দেখা বা শরীরের কন্ডিশনে দেখা বললো আপনার তো ক্যান্সার হয়ে গেছে। ডাইরেক্ট এই কথা। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা যার জীবনের গল্প আজকে শুনছেন ও বৃষ্টি, কিন্তু ওর সঙ্গে জড়িয়ে থাকা ওর মায়ের জীবনের গল্প এবং ওর জীবনের গল্প। ওকে, যেখানটায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে একদম আপনার মাকে সরাসরি দেখে আপনার মার সামনে, আমার মার সামনে বলল যে আপনার মার ক্যান্সার হয়ে গেছে, আপনার তো ক্যান্সার। এটা শোনার পরে আমিও কান্নাকাটি শুরু করে দিলাম, আমার মাও অঝরে কান্নাকাটি করতেছে যে এটা কি বললেন। তা আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি তো পেপার কিছুই দেখলেন না। বললো আমার কিছু দেখতে হবে না, আমি ওনাকে দেখেই বুঝতে পারছি। তো আমি তখন ডাক্তার সম্বন্ধে কিছু বুঝি না, আমার তো ওনাকে বেশি প্রশ্ন করা উচিত না। তো উনি এগুলা বলার পরে আম্মুকে বললো যে ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে কেমোথেরাপি দিতে হবে। তো কেমোথেরাপি কিভাবে দিবেন, কত টাকার মধ্যে দিবেন? বললো আপনাকে কেমোথেরাপি দিতে হবে এক একটা 6000 টাকা করে ফার্স্ট টাইম, আর 6টা কেমো দিতে হবে। 6টা কেমো দেওয়ার পরে আপনাকে পরে কি করা যায় দেখা যাক। তো আমি বললাম যে ঠিক আছে আমার মায়ের আমি কেমোথেরাপি দেবো। তো আমাকে ওষুধ লিখে দিলাম। আমি ওষুধ নিতে আসতে হইতো এখানেই পিজি হাসপাতালের এখানে ওষুধ বিক্রি করে নাচ ফার্মাতে, ওইখানে ওষুধ বিক্রি করা। এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পর মিনিটে আম্মু শরীরে পোষ করে 5টা স্লাইন লাগে দিতে, 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা ধরে এই স্লাইন গুলো যায়। যাওয়ার পরে প্রথম কেমো দেওয়ার পরে আম্মুর কোনো প্রবলেম দেখা দেয়নি। দ্বিতীয় কেমো 21 দিন পর, 1 মাসের মধ্যে 21 দিন পর দিতে হইতো। 21 দিন পর একটা করে কেমো দেওয়ার পরে আমার আম্মুর মাথায় চুল পড়ে যায়, ব্রু পড়ে যায়, শরীরে যত পশম ছিল সব পড়ে যায়। আমার আম্মু খেতে নিতে পারে না, কিন্তু পেট বড় হয়ে যাবে। উনি বলে দিচ্ছে যে কেমোথেরাপি দিলে লিভার বড় হয়ে যায়, মানুষের লিভার বড় হয়, সেটা ভয়ের কিছু নাই, কিন্তু এমনি সিরাপ চলবে। এরকম দিতেছি 6টা কেমো আমাদের পুরো শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর উনি আমাদের বলছে যে তোমাদের রেডিওথেরাপি দিতে হবে। রেডিওথেরাপি কি আমি জিজ্ঞেস করছি, বলছে এটা একটা ছ্যাকের মতন, বেস্টের মধ্যে এটা সেলাই শুকাতে সাহায্য করবে, এটা ছ্যাক। তো ঠিক আছে ছ্যাকের এটা আমরা দিব। কিভাবে দিতে হবে বলছে তোমরা প্রাইভেটে যাও। প্রাইভেটে গেলে কত লাগবে বলছে ওখানে গেলে বুঝতে। তো আমাদের মিরপুর 1 নম্বর ডেল্টা হাসপাতালে, ডেল্টা ক্লিনিক যেটাকে বলে, ডেল্টা হাসপাতালে পাঠালো। ওইখানে গেছি পরে ওইখানকার ডাক্তার নামটা সঠিক আমার মনে নাই, উনি আমার কাছে 2 লাখ টাকা চাইলো যে 25টা থেরাপি দিব, 2 লক্ষ টাকা লাগবে। শুধু থেরাপি, এরা সপ্তাহে 5 দিন দেওয়া হবে, শনি থেকে বুধবার পর্যন্ত, 2 লক্ষ টাকা লাগবে। তো আমি বললাম যে 2 লক্ষ টাকা তো দূরে থাক, আমার আপনাকে 2000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, সত্যি কথা যেটা। তো আপনি কি আমাদের কোনো হেল্প করতে পারবেন? বললো তাইলে কোনো হেল্প করতে পারবো না। তো আমরা শামসুন্নাহারের কাছে যোগাযোগ করলাম যে আমরা এখন কি করব, উনি যত টাকা চাইলো কোনো স্যাক্রিফাইসও করবে না। তো উনি বললো ঠিক আছে, তাহলে উনি যদি না করে তাহলে সরকারিতে চেষ্টা করেন। তো সরকারিতে কোনটায় যাবো আপা? বললো যে ঢাকা মেডিকেলে যান, ওইখানেও রেডিওথেরাপি দেওয়ার সিস্টেম আছে। তো ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে ওইখানকার প্রসেসিং শুরু করলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে দিল, অনেক টেস্ট করাইলো। করানোর পর ওনারা বলতেছে যে আপনার অপারেশনটা তো ভুল হয়েছে। অপারেশনটা ভুল হয়েছে? অপারেশনটা কি ভুল হয়েছে? আপনার অপারেশনটা এইভাবে না। তখন আমাদের অনেকগুলা রোগী ডাক দিল, এখানকার যারা থেরাপি দিতে তাদের ডাক দিয়ে বললো যে আপনারা যদি মাইন্ড না করেন ওনাকে এটা আপনার অপারেশনটা দেখান। তো ভাইয়া বিশ্বাস করবেন ওনাদের অপারেশনটা দেখলে মনটা ভরে গেছে যে এত সুন্দর অপারেশন হয়েছে। আমাদের থেকে কম টাকা, ওনারা 10,000 টাকা করে অপারেশন করছে, আমি 40,000 টাকা দিয়ে অপারেশন করছি। কিন্তু আমার অপারেশন দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো মানুষ দেখলে ভয় পাবে যে আমার মা এটা কি করছে, তার লাইফটা বরবাদ করে দিছে। আমার মা আয়নার সামনে দাঁড়াইলে এখনো জোরে জোরে গলায় কান্নাকাটি করে যে আমার জীবনটা নষ্ট করে দিল। ওনাদের অপারেশন দেখে ভাইয়া আমি এত
এত খুশি যে আপনাদের অপারেশনটা কে করছে, বললো এখানকার ক্যান্সারের ডাক্তার। এখানকার আমরা যেখানে ক্যান্সার ধরা পড়ছে এখানকার ডাক্তার আমাদের অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে পরে যখন দেখছে আমার ক্যান্সার হয়ে গেছে তখন আমাদের বলছে যে আপনারা যেখানে এটা চিকিৎসা হয় সেখানে চলে যান, ভালো চিকিৎসা, ওখানে হাজারো ডাক্তার আছে। তখন উনি মহাখালী ক্যান্সার হাসপাতালে আইসাই অপারেশন করে। ওইখানে চেকের মেশিন নষ্ট দেখা এখানে ঢাকা মেডিকেল আসছে। তো এক ডাক্তার যাই আরো 4 ডাক্তারে নিয়ে আসলো যে দেখেন এই মহিলাটার কি অবস্থা করছে। আমার আম্মু সেলাই করছে এরকম ফাঁকা ফাঁকা, মানে দেখা যায় ভিতরের হাড্ডি দেখা যায়, এমন অপারেশন করছে। এটা শুনে আমার মা আরো ভয় পেয়ে গেল, কারণ রোগীকে ভয় দেখালে তো আরো বেশি ভয় পায়, সে তো এমনি ভয় পাইতেছে। ওনারা বললো যে এখন আপনাকে থেরাপি দেওয়া যাবে না, আপনার এখানে সমস্যা আছে। আর আমাদের যে আম্মুর যে পেস্টটা কেটে যেটা পরীক্ষা করছে সেই রিপোর্টটা আহমেদি রেখে দিছে, উনি রিপোর্টটা আমাদের দেয় নাই। উনি জানতো, উনি দেয় না। আবার যখন এটার ভিতর থেকে মল বের করে যে পরীক্ষা করছে ওইটা তো ধরা পড়ছে ক্যান্সার, ওই রিপোর্ট গুলো উনি দেয় না। উদ্দেশ্য এখানে যদি উনি এত কিছু বলে ফেলে আমরা এখানে অপারেশনটা করব না, আমরা ডাইরেক্ট ক্যান্সার হাসপাতালে চলে যাব। উনি টাকা টুকা খাওয়ার পরে যখন দেখছে ওনার পেট ভরে গেছে তখন উনি ওনার বোনের কাছে পাঠাইছে, যে ডাক্তার আপন চাচাতো বোন ছিল, ওনাদের এটা একটা ক্যারেক্টার ছিল। উনি এখন বর্তমানে তো জরিমানা দিতেছে, উনি এক কিডনি সমস্যায় যে ধরা পড়ছে। আহমেদ অ্যাপেন্ডিসাইড অপারেশন করতে যায়, সেই এক লোকের কিডনি গায়েব করে ফেলছে। যখন উনি আরেক জায়গায় যোগাযোগ করছে তখন ধরা পড়ছে। তখন উনি বর্তমানে আমরা এখানে আপনাদের সবাইকে একটু নক করছি, কিছু জিনিস আমাদের অনুষ্ঠানের সীমাবদ্ধতার কারণেই গোপন করতে হয়, আমরা এই নামগুলোকে এখানে গোপন করছি। সেটা আসলে খুবই দুঃখজনক এক অর্থে, কারণ এই মানুষগুলো থেকে আমাদের সচেতন হওয়া দরকার, প্রচার করলেই বরং ভালো হতো। কিন্তু এটাও ঠিক যে ও যে ঘটনাগুলো বলছে সেগুলো প্রুফ করা আমাদের জায়গাটি থেকে খুবই দুরূহ এবং দুঃসাধ্য। সেই জায়গাটি থেকে কারোর সম্মানহানি করা যেহেতু আমাদের অনুষ্ঠানের এথিক্স বা ইজমের মধ্যে পড়ে না, সুতরাং সেই জায়গাটি থেকে আমরা ডাক্তারদের নামগুলো এখানে মিউট করছি। তবে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন ও যে ধরনের ট্রিটমেন্টের কথা বলছে, যাদের কাছে যাওয়ার কথা বলছে, পরিবেশগুলোর কথা বলছে, সেখান থেকে আসলে কোন ধরনের ডাক্তারের কথা এখানে বলা হচ্ছে। আপনার যে সমস্যাটাই হোক না কেন প্রপার ট্রিটমেন্টের জন্য প্রপার জায়গায় যেতে হবে এবং সেই জায়গাটা বেছে বের করা প্রথমত আপনার দায়িত্ব। আর এইসবের ক্ষেত্রে যেসব জিনিস খুব সেন্সিটিভ শরীরের, সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কার্পণ্য এবং অবহেলা, আর অপারেশন করার আগে অন্তত 2-3টে ডাক্তার 2-3টে জায়গায় কাউন্সেলিং করে ভালোভাবে পরামর্শ নিয়ে তারপরে করা উচিত। ওকে, তারপর কি হলো বলুন? তারপর এখানকার ডাক্তার অপারেশন ভুল, এখন থেরাপি দিবে না, তো বললো আপনারা ডিসেম্বরের 4 তারিখে আসেন। ডিসেম্বরের 4 তারিখে গেছি, এই কয় মাস বাসায় টেস্টে থাকার পরে 4 তারিখে যাওয়ার পরে বললো যে আপনার এখানে মেশিন নষ্ট, আপনারা মহাখালী চলে যান। ওইখান থেকে সাথে সাথে মহাখালী যাওয়ার পর এখানে টিকিট কেটা ভাইয়া, সরকারি হাসপাতাল বলতেই পাগলের মতো ঘুরতে হয়, এই রুম থেকে ওই রুম। একটা কাজ ওনারা একবারে করাইলে পারে, সেটাকে 10 বার করাইছে। ওইখানে গেছি পাগলের মতো 3টা মাস ঘুরলাম। এই 3 মাসের মধ্যে আমার মার ব্লিডিং শুরু হয়ে যায়, সেলাই দিয়ে এত ব্লাড পড়তো, আমি কি বলবো, টিস্যু বলেন কাপড় বলেন সব সময় আমার সাথে রাখতে হইতো, এত ব্লাড পড়তো। কিন্তু একটা সমস্যা ছিল, আমার আম্মুর স্বাস্থ্য কখনো কমে নাই। এই যে কেমো দেওয়ার পর আমার মা মোটা হলো, এখনো পর্যন্ত মোটাই, কিন্তু শরীরে রক্ত নাই। ব্লিডিং শুরু হলো, আমি যে ওনাকে বলতেছি যে আমার যে 3 মাস ধরে আমি এখানে আসতেছি যাইতেছি, সিরিয়াল পাইতেছি না, তো আমাদের একটু কিছু তো করবেন। আমার আম্মুর তো সমস্যা হইতেছে, বলতেছে এখানে মাল পানি ছাড়া কথা হয় না, ওইখানকার কিছু লোকেরা বললো। তো আমি বললাম কথা হয় না মানে আমি বুঝিনি এই কথাটা। তো পরে একজন আমারে বললো কি যে সব জায়গায় কোনো কিছু আগে পেতে হলে একটু কিছু খরচ করতে হয়। তখন মা আমারে বললো যে তুমি তো বুঝো না, আমি বুঝাই, এখানে একটু টাকা পয়সা দিতে হবে। তো আমি একজনের কিছু টাকা দিলাম, 200 টাকা দিয়ে একজনের বলছি যে আপনার আমি 200 টাকা দিয়ে আপনি শুধু আমার সিরিয়ালটা, আমার খাতাটা নিচে থেকে উপরে উঠাই দিবেন। উনি 200 টাকা নিয়ে নিচে থেকে খাতাটা উপরে উঠায় যেদিন দিল 3 মাস পর, সেদিন আমি ডেট পাইলাম যে আজকের মধ্যে আমাকে এখানে টাকা জমা দিতে হবে, আমার আম্মুর কালকে থেকে থেরাপি শুরু। যেহেতু আমার আম্মুর প্রচুর ব্লিডিং হইতেছে, আমি ওইখানে যাইতেছি, আমি 2-3টা টিস্যু বক্স নিয়ে যেতেছি ব্লাড আটকে রাখার জন্য। শুধু আপনিই করছেন? আর আমার ফ্যামিলির মধ্যে ভাইয়া কেউ না। যে আমার বাবা, আমার আম্মুর সেকেন্ড হাজবেন্ড, সে আজও পর্যন্ত বলতে পারবে না যে আমি যে কোন ডাক্তারের কাছে গেছি তার চেহারাটা কিরকম। সে শুধু অপারেশনের দিন গেছে, সেদিন রাত্র ছিল, এর পরের দিন যে পরীক্ষাটা করতে উনি যে গেছে, এই ওনার শেষ যাওয়া। উনি আজও পর্যন্ত যাদেরকে আপনি বড় মা ছোট মা ডাকেন, খালা, ওনারও আসা নাই, কেউ না। আমার ফ্যামিলির মধ্যে শুধু দৌড়ানোর মধ্যে, যাওয়ার মধ্যে, কথা বলার মধ্যে একমাত্র আমি, আর কেউ না। ওকে, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি যে এই থেরাপি দ্বিতীয়টা মানে যে ক্যান্সার হাসপাতাল যাওয়ার আগেই আমার বিয়ের প্রপোজাল আসে, আরেকটা সেকেন্ড বিয়ের প্রপোজাল আসে যে আমার নানা বাড়ির আমার আম্মুর আত্মীয় হয়, ছেলের নাম হচ্ছে আলামিন,
মুরগির ব্যবসা করে, মানে নিজে ব্রয়লার মুরগির হাউস আছে, ওইখানে উনি আমাকে বিয়ে করবে, প্রপোজ করে। তো আম্মু হেরা রাজি হয় না, তো ওরা অনেক ফ্যামিলিগত ধরে টরে রাজি করে। তো আম্মু রাজি হয়, রাজি হওয়ার পরে আম্মু বলে যে ঠিক আছে, তো ছেলে ইমিডিয়েটলি ভাবে বিয়ে করবে। এভরিথিং সবকিছু জানার পরে বলতেছে যে আমি জেনে নিব, আমি কোনোদিন কোনো কথা বলবো না, আর আমি ওকে ওই চোখে কোনোদিন দেখবো না। তো ফ্যামিলি সবাই এখানে সায় দেয়, আমার এই আব্বু এটাতে রাজি, সেকেন্ড ফাদারও রাজি, আমার সবাই রাজি। রাজির পরে আমার এই তো 2014-তে এপ্রিলের 13 তারিখে বিয়ে হয়, পহেলা বৈশাখের একদিন আগে কোর্ট কাবিন হয়। ছেলে আমার আম্মু এরা বলে যে আগের বিয়ে তো হয়েছেই নর্মাল ভাবে, এখন আমার কোর্টেও বিয়ে হয়, ওইখানকার কাজী দিয়ে পরে আবার মনোজাত ধরে বিয়ে করা হয়, হুজুর মসজিদে হুজুর দিয়ে আবার কোর্টে বিয়ে হয়, কাগজপত্র নিয়ে আসছি আমি, ওইখানে বিয়ে হয়। বিয়েটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই বিয়ের মধ্যে আমি দৌড়াদৌড়ি চলতেছে আমার বিয়ের পরে। এই আম্মুকে নিয়ে যাওয়ার পরে 3 মাস পরে এখানে থেরাপি ডেট পাইলাম। 3 মাস পর থেরাপি ডেট পেলাম। আমাকে যেদিন ডেট দিল বলে এই মুহূর্তে আপনাকে 15,000 টাকা জমা দিতে হবে। তো সেটা তো রাস্তা নেই, কারণ এত টাকা নাই আমাদের কাছে। তো বাসায় চলে আসলাম, আসার পরে একজনের সাথে যোগাযোগ করলাম, আমার খালা একটা লোকের সাথে যোগাযোগ করলো, মানে যেখানে থাকে ওই পাশের বাড়িটা, বাড়িওয়ালা, ওনার নামটা আমি বলবো না। ওই বাড়িওয়ালাকে বলে যে আমার বোনের অবস্থা অনেক খারাপ, ওনাকে মামা বলতো, উনি একটু প্রভাবশালী, ওনার ইনকামও ভালো, পয়সা ভালো, উনি অনেক একটু মোটামুটি বহুত ভালো পয়সার দিক দিয়ে। তো ওনাকে বলে, তো উনি বলে যে আপনার বোনকে আমি দেখতে চাই। তা আম্মুকে তো একা নিয়ে যাওয়া সম্ভব না, আম্মু সবকিছুতে উনি বললো ওনার বিষয়ে, ওনার রোগের বিষয়ে বা ওনার কাগজপত্র নিয়ে ডাক্তারের কাছে যে জোর করে তার সাথে আমি কথা বলবো। আসছি, আসার ওনার সাথে কথা বললাম, উনি বললো ঠিক আছে আপনার মার থেরাপি দেওয়ার টাকা আমি দেব, আর আপনার মাকে আমি মোট 20,000 টাকা দেবো। কেন 20,000 টাকা দিবে? দরকার তো 15,000 টাকা। হ্যাঁ, উনি 20,000 টাকা দিবে। আচ্ছা আচ্ছা, বলেছে 20,000 টাকা দিবে। হ্যাঁ, ওকে। পরে আমি বললাম যে ঠিক আছে। আম্মু বললো, আম্মু কান্নাকাটি করলো, আমি কান্নাকাটি করলাম। উনি বললো ঠিক আছে, মানুষের আমার এত টাকা পয়সা আছে, আমি কাকে দেবো, মানুষের হেল্প করা ভালো। তো মানুষের হেল্প করা বলো ভালো কথা। উনি আমার আম্মুর থেরাপির জন্য প্রথম দিল 10,000 টাকা। প্রথমে 10,000 টাকা, ওখানে অর্ধেক টাকা, মানে বেশি অর্ধেক টাকাটা জমা দিতে হয়। 10,000 টাকা জমা দেওয়ার পর আমার আম্মু 10টা চেক দিছে থেরাপি, রেডিও থেরাপি 10টা দেওয়ার পর উনি আমাকে একদিন ফোন করলো। উনি একদিন আমাকে ফোন করে, উনি যে কোন স্বার্থে টাকাগুলো দিছে ভাইয়া সেটা আমি আমার আম্মুর থেরাপি যখন 10টা চলছে, যখন আমাকে বাকি টাকা দরকার, ওনার কাছে আরো 10,000 টাকা পাবো, আমি ওনার কাছে কেউ টাকা চাইনি, উনি নিজে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে। তখন উনি আমাকে বাজে প্রপোজ করে। উনি আমাকে বাজে ধরনের প্রপোজ এইভাবে ভেঙে বলে না, বলে তুমি একটা বিবাহিতা মেয়ে, তুমি কি বোঝো না একটা মানুষ স্বার্থ ছাড়া কি না করে। তো আমি ওনাকে বলি যে ভাইয়া আমি আপনার কথা আসলেই বুঝি না, আপনি ভেঙে চোরে কথা না বলে একদম ডিরেক্টলি বলেন যে আপনি কি বলতে চান। তো উনি বললো যে আমার সাথে তোমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? আমার সাথে তোমার একটু দূরে যেতে হবে। দূরে তো বলছি, জায়গার নাম অবশ্যই আছে, কক্সবাজার যেতে হবে। কেন যাব? তোমার নিয়ে আমি বেড়াতে যাব। কেন বেড়াতে যাবেন? আমার মা সমস্যা আপনি জানেন, আমি আমার মারে ছেড়ে কোথাও যাই না। এইটা বলার পরে উনি ফোন কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পরে উল্টো মানুষকে দিয়ে বলাইতেছে যে আমি জোর 10,000 টাকা দিছি, এটা ফেরত দিয়ে দিতে বলো। ওনারা তো আপনার কাছে টাকা চায় নাই, আপনাকে বলে নাই আমাকে টাকা দাও। আপনি ওনার বোনের কাছ থেকে সমস্যা শুনে বলছেন যে খালা আমি তো কত টাকা কত থেকে ভেঙে ফেলে একজন মানুষকে দিলে সে বেঁচে থাকলে আমাকে দোয়া করবে, ওই হিসাবে আপনি একটা মানুষকে একটা জিনিস দান করতেছেন। হঠাৎ পরে বলে যে ওনার মেয়েটা বেশি ভালো না, আমার দোষ দিতেছে। তো ঠিক আছে, আমার দোষ দিতেছে। তারপর ওনার সাথে আমি সরাসরি হই, আমি ওনার বাসায় যাই, ওনার যে অফিসটা আছে ওটাতে যাই। ওরা যাই বলি যে ভাই আপনি যে আমার নামে মিথ্যা কথাগুলো লোকের কাছে বলছেন, এটা কি ভালো বলছেন? পরে উনি বলে কি একটা লোকেকে যে কিছু নিয়ে আসো বাইরে থেকে, মানে ওনাকে এখান থেকে সরাবে, পাঠানোর পরে উনি আমার সামনে এসে বসে, মানে উনি ওইখানে বসে থাকে, আমি ওনা থেকে একটু দূরত্ব মাঝখানে টি টেবিল থাকে, উনি এখান থেকে সরে এসে আমার পাশের সোফাতে বসে বলে দেখো বৃষ্টি, তুমি যদি আমার সাথে রিলেশনটা ভালো রাখো তাহলে তোমার মাকে আমি দরকার পড়লে মাদ্রাস নিয়ে চিকিৎসা করব, সেই সামর্থ্য আমার আছে, তুমি সেটা জানো। আসলে আমি সেটা জানি, ওনার সেই সামর্থ্য আছে, ওনার 5টা বাড়ি আছে ঢাকা শহরে। তো বললো তোমার মাকে আমি মাদ্রাস নিয়ে চিকিৎসা করবো, তোমার মাকে আমি হ্যান্ড করবো, দেন করবো, অনেক কিছু বলতেছে, মানে আমাদের একদম ধনী বানায় ফেলতেছে। কিন্তু তোমার সাথে আমার সত থাকবে, তুমি আমার সাথে একটু রিলেশন রাখবে। কেমন রিলেশন সেটা তুমি বুঝো। তো আমি অবশ্যই বুঝি, আমি একটা বিবাহিত, আমি একটা ছেলে আমার সাথে কেমন রিলেশন রাখবে। সে ছিল না, সে অলরেডি তার একটা মেয়েকে বিয়ে দিছে, ছেলেকে বিয়ে করবে, তার বয়সটা অবশ্যই মোটামুটি বহুত বেশি হয়ে গেছে, সে আমার বড় ভাইয়ের চেয়েও বড় বয়স। তো সে আমাকে এই ধরনের প্রপোজ করে, দিন পর দিন ফোন করে, রাত্রে 12টা 1টা পর্যন্ত ফোন করে, আমি রিসিভ করি না। তো আমার ফ্যামিলিতে সবার কাছে বিচার দিছে যে আমি ওর মারে হেল্প করতে চাই, এই মেয়ে নিতে চায় না, উল্টাপাল্টা কথা বলে। তো আমার ফ্যামিলি, আমার যে খালাগুলো আছে ওনারা আমাকে অনেক কথা বলে। আমি কারোর কাছে কথাটা ভেঙে বই না, আমি আজকে আপনার সামনে বলতেছি, আমি বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? কারণ কিছু মানুষ আছে টাকার জোর, কিছু মানুষ আছে মুখের জোর, কিন্তু আমার দুইটার একটাও নেই। তারপর ওনার সাথে আমি লাস্ট টাইম দেখা করি কিছুদিন আগে,
উনি অনেক রিকোয়েস্ট করে আসতে বলে, আমার ফ্যামিলি সবাই বলে যে ওরা আসতে বলেন, গেছি। উনি আমার একা আসতে বলছে, তো আমি একা যাইনি, আমি আমার খালতো বোনকে নিয়ে গেছি। খালতো বোনকে নিয়ে যাওয়ার পর উনি আমাকে অনেক অপমান করছে, যে তোমার জন্য আমি টাকা রাখছি, তোমার জন্য আমি 1 লক্ষ টাকা রাখছি, তুমি 1 লক্ষ টাকা এসে নিয়ে যে তুমি এটা কি করলা। মানে আমার খালতো বোনের কাছে উনি ছোট হয়ে গেল না, যে আমি একটা মেয়েকে একা আসতে বলছি, ওর সাথে একটা গার্ড নিয়ে আসছে, নিশ্চয়ই ওনার কাছে ও শেয়ার করছে। উনি ছোট ওইখানে হয়ে যাবে দেখে উনি আমাকে অনেক অপমান করে, অনেক বাজে কথা বলে যে আমি নাকি অন্যদিকে রিলেশন আছে। এটা একদম মিথ্যা কথা ভাইয়া। উনি আমার এই কথাগুলো বলাতে আমি অনেক কান্না করছি ওনার সামনে, যে ভাইয়া আমি জীবনে সবকিছু বিশ্বাস করতে মানতে পারবো, কিন্তু আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। আমি যদি বলি আমি সেটা স্বীকার করবো যে আমি এই কথাটা মিথ্যা বলছি, কিন্তু আমি যেটা বলি নাই সেটা যে আমার যে জন্মদাতা পিতা বলে আমি সেটাও মানবো না। আমি ওনাকে এইভাবে কথা বলি। উনি পরে বলে তোমার মতন 100 মেয়ে আমার মতন, মানে নামটা বলছে, ওনার নাম উচ্চারণ করে আমার সাথে সময় দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস অপেক্ষা করে, আর আমি নিজে তোমার সাথে যোগাযোগ করি, তুমি আমাকে পাত্তা দাও না, তুমি আমার ইয়ে করো, তুমি কি ভালো মেয়ে, তোমার অনেক জায়গায় অনেক রিলেশন আছে, তুমি মনে অনেক ছেলেদের সাথে সময় দাও, এইসব উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা কথা বলার পর আমি চলে আসবো, আমাকে আসতে দিতেছে না, বলে যে না তোমার আমার আরো কিছু বলার আছে। তারপর আমার খালতো বোনটা একটু ওয়াশরুমে যায়, ওখানে একটু ওয়াশরুম ছিল, বলছে আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো ওয়াশরুমে যাওয়ার সময়টুকু উনি আমাকে প্রপোজ করে যে এখনো সময় আছে, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো, তুমি আমার সাথে রিলেশন দেখাইয়ে দাও, এসব সব ঠিক হয়ে যাবে, তোমার আম্মুর কি করতে না হবে সেটা আমি বুঝবো। আমি বলছি ভাইয়া শোনেন, যে পথ আমি প্রথমে যাইনি সেই পথ আমি এখনো যাব না। আমার মাকে বাঁচাতে হলে আমি সৎ পথে যাব, আমি বাজে পথে যাই তো আমার বাজে টাকা দিয়ে আমার মাকে আমি চিকিৎসা করতে পারবো না। তুমি আমার এইসব কথা শুনে বলে যে না তোমার মতন মেয়ে দিয়ে চলবে না, তোমার মার মৃত্যুর একমাত্র দায়ী হবে তুমি। উনি আমাকে কথা বললো। ঠিক আছে, আমি কান্না করলাম আর বললাম যে আমার মার মৃত্যুর দায় যদি আমি নিজেই হই, আমি নিজে এটা মানতে পারবো যে আমি এমন কিছু করবো না যার কারণে আমার মা মানুষের কাছে ছোট হোক। আজকে আপনার কাছে আমি আসবো, আপনার স্বার্থ শেষ, যখন আমার স্বার্থ বাকি থাকবো তখন আপনি আবার আপনার স্বার্থ জাগাবেন। এগুলা বলার পর ওনার কাছে চলে আসি। চলে আসার পর আমার খালতো বোনরে ফোন করে, যে খালার ধারণী আমাদের যোগাযোগটা পাইছে, ওনারে ফোন করে বলে যে বৃষ্টিরে বলেন আমার সাথে যোগাযোগ করতে। ওই যে আমি এগুলা বলা উনি 10,000 টাকা দিয়ে বন্ধ করে দিল। তারপর আমি বাকি টাকাটা আব্বুরে বললাম, আব্বু শোনে না। আব্বু বলে আমার কাছে আমার টাকা নেই, ব্যবসার অবস্থা খারাপ। এইটা বলার পরে কয়েকদিন পরে আব্বুর একটা মেয়ে মারা যায় ওই সংসারে। মেয়ের বয়স ছিল 11 বছর, ব্লাড ক্যান্সার মারা যায়। তো ওনারে বললাম যে আব্বু আরো তো 5,500 টাকা লাগবে, তাহলে 15,500 টাকা। আম্মুর চেক 10টা দিয়ে আর দিতেছে না। আর মানে চেক 10টা দেওয়ার পরে যদি ব্রেক দিই তাহলে ব্লিডিংটা শুরু হয়ে যেতেছে। যেহেতু আমার আম্মুর অপারেশনটা ভালো, ডাক্তাররা বলতেছে যে দোয়া করেন যদি সেলাই শুকায় তাহলে আপনার আম্মুর যদি একটু অন্য ট্রিটমেন্ট করা যায়, যদি সেলাই না শুকায় আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। তো আব্বু দিতেছে না টাকা, ফ্যামিলি সবার কাছে বলতেছি, কেউ টাকা দিতেছে না। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড তো আর আগেই না। আমার হাজবেন্ড বলতেছে আমার কাছে এখন টাকা নাই। কি করেন উনি? উনি যে ব্যবসা করেন। কিসের ব্যবসা? ওই মুরগির ব্যবসা। আমি ওনাকে বললাম যে আমার 5,000 টাকা, আমি ওনাকে আপনি করে বলি 5,000 টাকা দেন, আমি আপনার পরে ব্যবস্থা করে দেবো। উনি আমাকে বললো যে না আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না। তো একজন মানুষ না বলে তো তার জোর করা যায়, এক কথা আমাকে না বলে দিছে। তো আমি টাকা কোথায় পাবো? তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বললাম যে আমার কিছুদিনের জন্য টাকাটা ধার দাও, আমি তোমার পরে দিয়ে দিব। ওনার কাছ থেকে আমি টাকাটা নেই। টাকাটা নেওয়ার পরে আম্মুর থেরাপি দেওয়াটা শেষ হয়, রমজানের ঈদের পরে শেষ হয়, শেষ রোজায় 27 রোজায় শেষ হয়, সরি এই 27 রোজায় শেষ হয়ে যায় আম্মুর থেরাপি দেওয়ার পরে। ঘাটা তখন মোটামুটি শুকাইছে। ওখানকার ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছে, লিখে দেওয়ার পরে বলতেছে যে এগুলা রেগুলারই চালান, জানাবো আমাদের সাথে যোগাযোগ করেন। তা আম্মুর সেলাই শুকাইতেছে না, প্রচুর ব্যথা হইতেছে, ক্যান্সার হাসপাতাল আসতেছি যাইতেছি, আসলে শুধু প্রেসক্রিপশন ভরা ওষুধ লিখে দিতেছে, কিন্তু এগুলা খায় আমার মার ভালো মন্দ কিছুই হইতেছে না। তো আমি প্রতি সপ্তাহে প্রতি রবিবার আর বুধবার এখানকার ডাক্তার পাওয়া যায়, যে ডাক্তারগুলো বোর্ড বসে ওনাদের পাওয়া যায়। তো আসি এই দিনগুলাতে, আসলে হয়তো সিরিয়াল যেদিন আগে পাই ভোর 6টা বাজে 5টা বাজে রওনা দিয়েও আস্তে আস্তে 9টা 10টা বেজে যায়। রাস্তার অবস্থা তো খুব খারাপ। তো ওনারা কথা বুঝে না। তাও আমি মাঝখানে রাগ হয়ে গেছি যে আমি এত দূরে থেকে একটা রুগী নিয়ে আসি আপনাদের কাছে সমস্যা নিয়ে, ডাক্তারের কাছে কিন্তু কেউ বেড়াতে আসে না, দাওয়াত দিতে আসে না, আপনারা কেন দেখতেছেন না? পরে আমারে বললো যে পার্সোনাল কার্ড দিতেছে, যে কার্ডগুলাতে ওনাদের চেম্বার আছে। আমি বললাম এটা এতটুকু যদি আমার আরো 2 মাস আগে বলতেন আমার মা মনে আর একটু বেশি সুস্থ হইতো। তো আমি এটা মানবো যে আমার মার এতটুকু রোগ গাড়ানোর সবচেয়ে বড় ভুল হচ্ছে শুধু ডাক্তারদের, তাদের অবহেলার কারণে, আমার ফ্যামিলির অবহেলার কারণে আজকে আমার মা এত বড় একটা রোগে ভুগতেছে। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই। আমরা এই জন্যই বলছিলাম যে আজকের এই জীবনের গল্প আমাদের জন্য কত বড় একটা লেসন হতে পারে। সমাজে যেভাবে মরণ ব্যাধিগুলো আমাদের উপরে প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে, প্রতি মুহূর্তে যেভাবে ক্যান্সারের জন্য আমাদের ফাইট করতে হচ্ছে, যেভাবে এই ক্যান্সার রোগীর সংখ্যাগুলো বাড়ছে, তাতে আতঙ্কে না থাকার দিন আমরা বলবো যে শেষ।
এবং সেই জায়গাটি থেকে প্রপার ট্রিটমেন্ট পাওয়াটা কতটা কঠিন আমাদের এই সোসাইটিতে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। যতটুকু সম্ভব চোখ কান খোলা রেখে এই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই ফেস করে নেন এবং এই বিষয়গুলো সম্পর্কে যদি আগে থেকেই কিছুটা জেনে রাখেন, তাহলে এই রাস্তাগুলো আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আজকের এই হ্যালো ইট 920 শেষ পার্টে আমরা একটু পরে ফিরবো। বৃষ্টির কাছে আমি আবারও ফিরছি। তাদের অবহেলার কারণে আজকে আমার আম্মুর এই অবস্থা হয়েছে। তারা কেউ আমাদের হেল্প করে নাই। এখন আমার আম্মুর কোনো সমস্যা হলে যে আমি তাদের কাছে ফোন করে কান্নাকাটি করি, বলি, বড় জোর এক একজন সবাই মিলে যদি মিলে আসে তাও 1000 টাকা পুরো আসে না। কেউ 100, কেউ 200, কেউ 300 এরকম করে টাকা দেয়। তো আমি বললাম যে এই টাকা তো মানুষ ফকির কেউ দেয় না। আর যদি একটা সমস্যা, তোমরা একত্র হয়ে সবাই মিলে একটা মিল করো যে ওরে কত টাকা দেওয়া যায়। এর মধ্যে আমার আম্মুর জায়গাটা বিক্রি করে ফেলছি। আম্মুর বাবার বাড়ি সম্পূর্ণ 2 শতাংশ জায়গা, সেটাকে আমরা 60,000 টাকা বিক্রি করছি খুব স্বল্প দামে। আমাদের এই মুহূর্তে টাকার দরকার। হারের কাছে গেলাম, ক্যান্সার হাসপাতালে গেছি, ওনারা আমার আম্মুকে একটা পরীক্ষা দিছে। সেই পরীক্ষাটা করতে আমার বর্তমানে 10,000 টাকা লাগবে। পরীক্ষাটা হচ্ছে ক্যান্সারের হাড্ডির পরীক্ষা, যে আমার আম্মুকে আরো কেমন কয়টা দিতে হবে আর হাড্ডিতে কয়টা সুই দিতে হবে। এক একটা সুইয়ের দাম প্রায় 50,000 টাকার মতন লাগবে। মাই গুডনেস। এইগুলা করতে হবে। তা আমার আম্মু, আমার ফ্যামিলির মধ্যে এমন কেউ নাই যে আমাকে এই ধরনের হেল্প করবে। আপনি হ্যালো ইট 920 কেন ফোন দিলেন? আমি আপনার ফোন কলটা পেয়ে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি আপনাকে এখানে এই জন্য ফোন করছি যে আমি আমার জীবনের গল্পের সাথে সাথে যে মানুষের কাছে হেল্প চাইতে পারি, যে সবাই যাতে আমার গল্পটা শুনে আমার মার প্রতি একটু কি বলবো দুর্বল হয়ে যাতে আমাকে একটু হেল্প করে। কারণ আমার মাকে বাঁচাতে হলে আমার আর কিছুই করে না, আমাকে তাহলে ওই পথে যেতে হবে যে পথের অফারটা আমার কাছে আছে এখনো বর্তমানে। আমার নিজে সবকিছু বিসর্জন দিয়ে বাজে পথে যেয়ে বাজে কাজ করে আমার মাকে চিকিৎসা করতে হবে, যেটা আমি নিজে চাই না। আমি চাই না আমার মাকে ওই পথে টাকা দিয়ে কিছু করতে। কি পরিমাণ অর্থ দরকার আপনার মাকে এখন কোন রকম ভাবে সুস্থ রাখার জন্য? 5 লাখ টাকার দরকার। মিনিমাম 5 লক্ষ টাকার দরকার। 5 লক্ষ টাকার দরকার। ওকে, প্রিয় শ্রোতা, এই যে জীবনের গল্পটি, সেটি আমাদের দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে গল্পটি আমরা এখানে শুনলাম, একটা মেয়ে যে কোনোভাবেই তার জীবনে অভিজ্ঞতাপূর্ণ না, একজন ক্যান্সারের পেশেন্ট নিয়ে ফাইট করতে হয় কিভাবে। ক্যান্সারের ট্রিটমেন্টটা যে কতটা এক্সপেন্সিভ সেটা আপনারা নিজেরাও জানেন। আর সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্টের যে অবস্থা, সেটা কি অবস্থা সেটাও আপনারা অনেক বেশি ওয়াকিবহাল। সেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট কতটুকু ভালো হচ্ছে সেটা নতুন করে বলার কিছু নেই। একটা বড় কথা হচ্ছে যে আমাদের সামর্থ্যই বা কতটুকু আছে, তাই না? আমরা দেশটা তো অতটা বেশি ধনী নয়, আমরা তো চাইলেই সবকিছু রাতারাতি বদলে দিতে পারি না। এই ঢাকা মেডিকেল কলেজ কিংবা এই ঢাকা মেডিকেল বাংলাদেশের 16 কোটি মানুষের টার্গেটই থাকে কোনো অসুবিধা হলে এই জায়গাগুলোতে আসার। তো কতটুকু আসলে সাপোর্ট দিতে পারে সেই ফ্যাসিলিটিগুলো নিয়েও তো প্রশ্ন থাকে। যাই হোক না কেন, একটা জিনিস আমরা মোটামুটি আজকে নিশ্চিত হয়ে বলতে পারি যে এই মানুষটি যিনি এখন পর্যন্ত বেঁচে আছেন, আপনার মার নামটা একটু বলবেন? আমার মার নাম হচ্ছে মর্জিনা বেগম। মর্জিনা এবং আজকে তার সন্তান বৃষ্টি, এই দুজন মানুষের যে ফাইট নিরন্তর বেঁচে থাকার জন্য, তার মাকে বাঁচিয়ে রাখার জন্য সে যে ফাইট করছে, এবং মর্জিনার পুরো একেবারে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তার যে পুরো লাইফ স্প্যান, সেখানে না আছে কোনো শান্তি, না আছে কোনো সুখ, না আছে কোনো কি বলা যেতে পারে একটু কিছুক্ষণের জন্য হলো বিশ্রাম। এই মানুষটিকে যখন ক্যান্সারে অ্যাটাক করলো, তখন তার মেয়ে বৃষ্টি যে ফাইটগুলো করেছে বিভিন্ন জায়গায় গিয়ে, সেটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল লেসনের জায়গা। লেসনের জায়গা এই অর্থে যে আপনার পরিবারের, আল্লাহ না করুক, এই রোগ সবার এই রোগ যেন কারো না হয়। যদি কেউ কখনো এরকম ভাবে ভিকটিম হন, তাহলে কোথায় প্রপারলি যেতে হবে, একটা ভালো ডাক্তারকে খুঁজে বের করা, তার কাছে নিয়ে যাওয়া, এবং একই সাথে জীবনের সঞ্চয়ের খুব বেশি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে সজাগ থাকা, সেগুলো যেন আমরা কখনো ভুল না করি। কারণ ভুল ট্রিটমেন্টে কত বড় বড় ক্ষতি হয়, সেগুলোর জন্য অনেক বড় বড় রিপোর্ট পত্র পত্রিকা থেকে শুরু করে রেডিও টেলিভিশনে আমরা দেখি। সেই রকম ভুল ট্রিটমেন্টের শিকার যেন আপনি না হন, সে ব্যাপারে সচেতন হওয়া সম্ভব। যে মৌলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে সেই মৌলের আইসোটোপ। প্রত্যেক পদার্থই অন্তত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অতীতে এই ক্ষুদ্র কণা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে লিউসিপাস ও ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রতিটি পদার্থই নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাদের মতে এসব কণা অবিভাজ্য, যাদেরকে পুনরায় ভাঙা যায় না। ডেমোক্রিটাস এসব ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটির এসেছে গ্রিক
শব্দ, অ্যাটমস থেকে যারা অর্থ অবিভাজ্য।